তো দেখ কোন চ্যাপ্টারটা করছি বলতো আজকে, দেখতে পাচ্ছিস অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, ঠিক আছে, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল এই চ্যাপ্টারটা করছি। এটা হচ্ছে তোর 5th সেমিস্টার, এটা মডিউল 1-এ আছে, ডাইরেক্ট ট্যাক্স। এটা কিন্তু ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে, ঠিক আছে। জিএসটি তো আরম্ভ করে দিই, জিএসটি শেষ, জিএসটিটা শেষ হয়ে গেছে, ঠিক আছে। তো আর যদি কিছু বাকি থাকে থিওরি সেইগুলো করিয়ে দেবো। তো এখানে এখন করাচ্ছি অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল। ইন্ডিভিজুয়াল মানে বুঝিস তো, ধর আমি যা ইনকাম করবো আমাকে তো ট্যাক্স দিতে হবে, প্রতি বছর যা ইনকাম করবো তার উপর ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। আমি হচ্ছে ইন্ডিভিজুয়াল, ঠিক আছে। তো বা তোরাও সবাই ইন্ডিভিজুয়াল, কিন্তু এরকম শুধু ইন্ডিভিজুয়ালরাই ট্যাক্স দেয় না, কোম্পানি ওকেও ট্যাক্স দিতে হয়। হ্যাঁ, কোম্পানির ট্যাক্স তোদের সিলেবাসে নেই। আর কি আছে তোদের সিলেবাসে? ইন্ডিভিজুয়ালেরটা আছে সিলেবাসে, ফার্মেরটা আছে, আর এইচইউএফ আছে। কি কি আছে বললাম? ইন্ডিভিজুয়াল আছে, ফার্ম আছে, আর এইচইউএফ আছে। এইচইউএফে পরীক্ষায় আসবে না, পরীক্ষায় আসতে পারে হয় ইন্ডিভিজুয়াল নয় ফার্ম। আগের বছর যেটা পরীক্ষা হয়েছিল সেখানে ইন্ডিভিজুয়ালও এসেছিলো আর ফার্মও এসেছিলো, ঠিক আছে। তো তো যাই হোক, এই যে এই চ্যাপ্টারটা এই জন্য বারবার করে বলেছিলাম তোরা 4th সেমিস্টারের ট্যাক্স যে ভালো মতন করেনি সেই চ্যাপ্টার পারবেই না, পুরো ছেড়ে দিতে হবে তাকে। 15 নাম্বার পুরো জলে। যে 4th সেমিস্টার ট্যাক্স ভালো করে করবে না সেই চ্যাপ্টার পুরো ছেড়ে দিতে হবে। 4th সেমিস্টার ট্যাক্সের কোন কোন চ্যাপ্টার করা খুব জরুরি? হেডস অফ ইনকাম, আমাদের 5টা হেড আছে। 5টা হেড কী কী? একটা হচ্ছে ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম বিজনেস প্রফেশন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, আর ইনকাম ফ্রম আদার সোর্স। হ্যাঁ, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল করতে গেলে কোন হেডগুলো জানা খুবই জরুরি। ইনকাম ফ্রম আদার সোর্স খুব জানা জরুরি। ইনকাম ফ্রম আদার সোর্স যে জানে না সে কিন্তু এই চ্যাপ্টার করতে পারবে না, প্রথম কথা। এটা করতেই হবে। 4th সেমিস্টারে কী কী ইম্পর্টেন্ট দেখ, আমি মেনে নিলাম সব করলাম না, কোন কোনগুলো খুবই ইম্পর্টেন্ট। ইনকাম ফ্রম আদার সোর্স, ইনকাম ফ্রম আদার সোর্স যদি আমি না করি তাহলে এই চ্যাপ্টার করতে পারি, ছেড়ে দিতে হবে আমাকে পুরো। আর কি? ডিডাকশান। এই দুটো জিনিস আমাকে খুব ভালো করে জানতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে তোরা বললি তাহলে তো আচ্ছা আমি তুই বললি আমার তো ইনকাম ফ্রম আদার সোর্স খুব ভালো করে করা আছে, আমি ডিডাকশন ভালো করে করা আছে, তার মানে আমি এটা পারবো। হ্যাঁ পারবি, কিন্তু আগের বার কোশ্চেন ঘুরিয়ে দিয়েছিল। কেমন দিয়েছিল? এই টাইপের অঙ্ক দেয়নি। কেমন দিয়েছিল? পুরো স্যালারি তুলে দিয়েছিল, একটা 15 নম্বরের স্যালারি তুলে দিয়েছিল। স্যালারিটা তুমি করো, তারপর তার ট্যাক্স লাইবিলিটি বের করো। কি বললাম বুঝতে পারি? তার মানে কী হতো, তোর স্যালারিও তোকে ভালো করে জানতে হচ্ছে। তার মানে 4th সেমিস্টারের ট্যাক্স খুব ভালো করে তোকে করতে হবে। যদি 4th সেমিস্টার ট্যাক্স ভালো করে করা না থাকে তাহলে কিন্তু এই চ্যাপ্টারের পুরো ছেড়ে দিতে হবে। কী বললাম বুঝতে পারছিস তো? 15 নাম্বার কিন্তু এখানে 15 নাম্বারের অঙ্ক আসবে। এবং এর পরের চ্যাপ্টারে 25 নাম্বার, ওটা ট্যাক্স ম্যানেজমেন্ট। ওখানে কী কী আছে ট্যাক্স ম্যানেজমেন্টে? কয়েকটা হিন্টস বলেছি। অ্যাডভান্স ট্যাক্স বলে একটা জিনিস আছে, টিডিএস বলে জিনিস আছে, প্যান আছে, ঠিক আছে। তারপর ইন্টারেস্ট কী করে পেমেন্ট করতে হয়, যেটা কিনা সব এইটার উপর বেস করে ওখানে তৈরি হয়েছে। তো মানে কি, তোকে 4th সেমিস্টার ট্যাক্স ভালো করে জানতে হবে। 4th সেমিস্টার ট্যাক্স ভালো করে না জানিস তাহলে এই চ্যাপ্টার করতে পারবি না। আশা করি বুঝতে পেরেছি। আর না হলে অসুবিধা নেই, সব আছে কিন্তু দেওয়া, সব করা আছে, ওইগুলো জাস্ট তোকে দেখতে হবে। আমি আজকেই হোমওয়ার্ক দিয়ে দেবো স্যালারি। প্রথম কাজ হচ্ছে ভিডিও দেওয়াই আছে ওখানে, পুরো স্যালারি আরম্ভ করে দেয়। কারণ স্যালারি কিন্তু আসবে পরীক্ষায়, পরীক্ষা কিন্তু স্যালারি আসবে। তো স্যালারি কিন্তু তোকে ভালো করে প্র্যাকটিস করতে হয়। 4th সেমিস্টারে যে স্যালারি করেছে ওইগুলো করলেই হয়ে যাবে, নতুন কিছু করতে হবে না। ওই স্যালারিগুলো আবার প্রথম দিয়ে রিভিশন কর, আবার রিভিশন কর। আমি বলেছিলাম, তুই বলেছিলি সে 4th সেমিস্টারে যে স্যালারির যে অঙ্কগুলো দিয়েছিলাম, স্যালারি অঙ্ক করার পর নিচে আরও 3-4টে পয়েন্ট ছিল, 3-4টে পয়েন্ট করিনি কেন? 3-4টে পয়েন্ট 4th সেমিস্টার দরকার ছিল না, ওই 3-4টে পয়েন্ট এখানে দরকার আছে, ওটা করবি, তারপর এখানে দরকার আছে। তো বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? তো দেখ এই বলে দিয়েছে। তো দেখ এখানে কি হয়েছে, নোটটা দেখতে পাচ্ছিস কি লেখা আছে? টোটাল ইনকামের যে ফরম্যাটটা কেমন হবে, প্রথমে ইনকাম আন্ডার দ্য হেড স্যালারি। তো স্যালারি কী করে বের করতে হয়? আমরা জানি স্যালারি ক্যালকুলেট করবো, আমরা লাস্টে করতাম না, স্যালারি এত টাকা স্যালারি বেরিয়েছিল, সেই স্যালারি যত টাকা বেরোবে তত টাকা এখানে লিখবো, ঠিক আছে। তো তারপর ইনকাম আন্ডার দ্য হেড হাউস প্রপার্টি, হাউস প্রপার্টি যত টাকা বেরোবে সেটা এখানে লিখবো। ইনকাম আন্ডার দ্য হেড প্রফিট ফ্রম বিজনেস আর প্রফেশন, যত টাকা বেরোবে সেটা এখানে লিখবো। তারপর ইনকাম ফ্রম আন্ডার দ্য হেড ক্যাপিটাল গেইন, যত টাকা বেরোবে লিখবো, আর আদার্স যত টাকা বেরোবে ততটা লিখবো। তুই বলবি কি পরীক্ষায় কি প্রতিটা অঙ্ক আলাদা করে করতে হবে? না না না, তোকে পরীক্ষায় আলাদা করে বলে দেবে স্যালারি এত টাকা, হাউস প্রপার্টি এত টাকা, বিজনেস প্রফেশন এত টাকা, ক্যাপিটাল গেইন এত টাকা, আদার্স সব কটা আলাদা আলাদা করে বলে দেবে, ঠিক আছে। হ্যাঁ, দু রকমের অঙ্ক হয়, তোকে সব কটা আলাদা করে বলে দেবে, এটা এক ধরনের অঙ্ক। আর নাহলে শুধু স্যালারি করতে দিল, স্যালারি করতে গেলে যেমন 4th সেমিস্টারে স্যালারি কোশ্চেন আসতো ওরকম থাকে। আমার কথাটা বুঝতে পারছিস তো কি বলতে চাইছি? তো করলে বুঝতে পারবি, কিছু নেই, এমন কিছু কথা বলিনি, অঙ্ক করতে করতে তোরা বুঝতে পারবি। এটা হয়ে গেল টোটাল গ্রস টোটাল ইনকাম। আমরা 11 থেকে শিখে আসছি ট্যাক্স, 5টা হেডস অফ ইনকাম, যে 5টা হেড আছে 5টা হেড যোগ করে তাকে বলে জিটিআই, গ্রস টোটাল ইনকাম। তার থেকে কী বাদ দিতে হয়? ডিডাকশান আন্ডার চ্যাপ্টার 6A।
80C থেকে 80U উল্লেখ আছে। যত ডিডাকশন করেছি, কি কি ডিডাকশন? ইম্পর্টেন্ট ডিডাকশন বলেছি, ইম্পর্টেন্ট ডিডাকশন আছে তো অনেক ডিডাকশন। ইম্পর্টেন্ট কি? সি, 80C, 80D, 80DD, 80DDB, 80G, 80GG, এবং এই 6টা ডিডাকশন আমি করে দিয়েছি ওদের, 6টা ডিডাকশনই করে দিয়েছি, এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে তো? এবং সব করে দেখতে হবে। এবং আমি এমন কিছু করাই, আমি ডিডাকশন কিন্তু ভাবিস না শুধু বইয়ের ডিডাকশন করেছি, বইয়ের বাইরেও নলেজ বেস ডিডাকশন করেছি, অনেক নলেজ কাজে লাগবে যেগুলো। যেমন 80D যখন করেছিলাম, শুধু কিন্তু 80D করাইনি, ওর মধ্যে কত কি শিখিয়েছি তোরা জানিস না, ভালো করে দেখতে হবে। আচ্ছা, হয়ে গেল, এটা বাদ দিয়ে হলো টোটাল ইনকাম। এবার কি করতে হয়? টোটাল ইনকাম যেই হয়ে গেল, তারপর আমি ইনকাম করলাম, এই বছর এত টাকা আমার ইনকাম হলো। এবার ইনকাম হলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কি অনুযায়ী ট্যাক্স? স্ল্যাব রেট। তো স্ল্যাব রেট লিখে দিচ্ছি এখনই। তো ট্যাক্স অন টোটাল ইনকাম অ্যাজ পার স্ল্যাব রেট যেটা হবে সেটা ক্যালকুলেট করব। তার থেকে রিবেট বাদ দিতে হবে। রিবেট কত লেখা আছে? আন্ডার সেকশন 87A। স্ল্যাব রেট না দেবে না, পড়তে হবে, আমি বলে দেবো, এক্ষুনি বলছি। 87A তে রিবেট কত? ম্যাক্সিমাম রিবেট পাবো 12,500 টাকা। কখন রিবেট পাবো? যদি টোটাল ইনকাম যদি 5 লাখ টাকার ওপর হয় তাহলে রিবেট দেবে না। আরে রিবেট কাদের দেয়? যাদের ইনকাম কম তাদেরকেই রিবেট দেবে। ছাড় কাদের দেবে? যাদের ইনকাম কম। যাদের ইনকাম প্রচুর তাদের কেন রিবেট দেবে? তাই রিবেট কাদের দেবে? যাদের ইনকাম 5 লাখ টাকার নিচে তাদেরকেই রিবেট দেবে। কত টাকা রিবেট দেবে? ম্যাক্সিমাম 12,500, ম্যাক্সিমাম, যেটা আগে ছিল 2,500 টাকা, কখনো প্রথমে 3.5 ছিল, তারপর 2.5 হলো, তারপর 12,500 হয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। টোটাল ট্যাক্স পেবেল বাদ দিয়ে হলো টোটাল ট্যাক্স পেবেল, তার সঙ্গে 4% তোর কম্পালসারি যোগ করতে হয়, সেটা কি? সেকেন্ডারি অ্যান্ড হায়ার এডুকেশন সেস। ঠিক আছে তো, হয়ে গেল, করে টোটাল হলো। তারপর প্রিপেড ট্যাক্স। বলি প্রিপেড ট্যাক্স কি? দেখবি অনেকে অ্যাডভান্স ট্যাক্স, তোর নাম শুনেছি অ্যাডভান্স ট্যাক্স? কখনো শুনেছি অ্যাডভান্স ট্যাক্স? অ্যাডভান্স ট্যাক্স কারা দেয় জানিস তো? আমি বলছি কারা দেয়। কেউ সাপোজ আজকে আমি ইনকাম করছি, যদি মনে হয় আমার গভর্নমেন্টকে পরের বছর ট্যাক্স দিতে হবে 10,000 টাকার বেশি, একটা ক্যালকুলেট করতে হবে, তো একটা ইনকাম ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। যদি 10,000 টাকার বেশি যদি ট্যাক্স দিতে হয় তাহলেই অ্যাডভান্স ট্যাক্স দেবো। অ্যাডভান্স সবাই দেয় না, যাদের বছরে গভর্নমেন্টকে ট্যাক্স দেয় 10,000 টাকার বেশি তারাই অ্যাডভান্স দেবে। আচ্ছা, তারপর দেখবি লটারি থেকে অনেকে টাকা যেতে, জানিস তো? লটারি যেতে না, লটারি খেলা হয়, তো লটারিতে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ যেতে ওরা ট্যাক্স দিতে গভর্নমেন্টকে, এটা কিন্তু TDS এর মধ্যেই পড়ে। ঠিক আছে তো, এরকম অনেক ট্যাক্স আছে। তারপর দেখবি তোর ক্যাপিটাল গেন হয়, ওখান থেকেও ট্যাক্স হয়। আবার দেখ না, এই যে সমস্ত ওই ফ্যান্টাসি লিগ হচ্ছে, তাদের এই যে সমস্ত মেগা কন্টেস্ট হচ্ছে, লাখ লাখ টাকা কামাচ্ছে, ওদের তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। এটাও কিন্তু TDS, ওয়ান টাইপ ট্যাক্স, ডিডাক্টেড সোর্স। তো বুঝতে পারলি, এই প্রিপেড ট্যাক্স বাদ দিয়ে এটা হবে, সেটাই হচ্ছে তোর নেট ট্যাক্স পেবেল। কি বললাম, বোঝা গেল তো? এবার স্ল্যাব রেটটা লিখে দিচ্ছি, এই স্ল্যাব রেটটা বের কর। তো দেখ, এটা দেখে নে, এটা জানা খুব জরুরি, স্ল্যাব রেট। আচ্ছা, স্ল্যাব রেট করার আগে এখানে কি লেখা আছে দেখ। আর এটা মনে হয় তোরা মনে করার চেষ্টা কর, 80C যে ভিডিও করেছিলাম, মনে পড়ে? মন দিয়ে শুনিস, 80C যে ভিডিওটা করেছিলাম, প্রথমেই লিখেছিলাম একটা হচ্ছে নর্মাল ইনকাম হয়, আর একটা কিছু তোর ক্যাজুয়াল ইনকাম হয় ওর উপর। যেমন ওখানে বলেছিলাম লং টার্ম ক্যাপিটাল গেইন, এর ওপর একটা নির্দিষ্ট একটা স্পেশাল রেট ট্যাক্স হয়। দু রকমের রেট হয়, একটা স্পেশাল রেট হয়, একটা স্ল্যাব রেট হয়। স্ল্যাব রেট কোনটা? নর্মাল ইনকামের ওপর যে ট্যাক্সটা চার্জ করা হয় সেটা হচ্ছে স্ল্যাব রেট, নর্মাল ইনকামের ওপর। আর কিছু স্পেশাল টাইপের ইনকাম থাকে, যেমন লটারি ইনকাম। দেখ না, এখানে বলি স্যার ক্যাজুয়াল ইনকামটা কি? ক্যাজুয়াল ইনকামের লটারি থেকে যে ইনকামটা হয়, হর্স রেস, লটারি ইনকাম, এরকম জায়গা থেকে কোনো ইনকাম হলে তার উপর যে কত % ট্যাক্স হয়, 30% তোরা জানিস। বলে বুঝলে, লটারির উপর কত % ট্যাক্স হয়? 30% না। তারপর ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেন করেছি, ওখানে লং টার্ম ছিল, শর্ট টার্ম ছিল। লং টার্মের উপর কত % ট্যাক্স ধার্য হয়? 20%, আর শর্ট টার্মের ওপর 15%। ঠিক আছে? আর নর্মাল ইনকামের উপর স্ল্যাব রেট। তার মানে এই তিনটে কিন্তু স্পেশাল রেট। আমি বোঝাচ্ছি, এটা করার সময় অনেক কিছু কথা শুনে রাখ, অঙ্ক করতে যাগুলো তোর অসুবিধাই হবে না, যে কথাগুলো বলছি, কেন অঙ্ক করতে গেলে এই প্রবলেমগুলো হয়। স্ল্যাব রেটটা বলছি, দেখ স্ল্যাব রেটটা মন দিয়ে শোন। এখানে কি বলেছে? ইন্ডিভিজুয়াল মানে তো নতুন করে বলতে হবে না। ইন্ডিভিজুয়াল মানে আমি একটা ইন্ডিভিজুয়াল, তুই একটা ইন্ডিভিজুয়াল, আর সবাই ইন্ডিভিজুয়াল। ঠিক আছে তো, মানে যে কোনো একটা মানুষকেই বলা হয় ইন্ডিভিজুয়াল। ঠিক আছে তো, সাধারণ ব্যক্তি। আজ পরীক্ষায় এসেছিল না কোশ্চেনটা? আচ্ছা, কি বলেছে? আপ টু ₹2,50,000। কি বলেছে? আপ টু ₹2,50,000। ঠিক আছে, তো কোনো মানুষ যদি 2.5 লাখ টাকা ইনকাম করে, তাকে কোনো গভর্নমেন্টকে ট্যাক্সই দিতে হবে না। লেখা যায় না 0%। 2.5 লাখ টাকা ইনকাম করলে তাকে গভর্নমেন্টকে কত % ট্যাক্স দেবে? 0% ট্যাক্স দিতে হবে। বুঝতে পারলি তো কি বললাম? 2.5 লাখ টাকা ইনকাম করলে কত % ট্যাক্স দেবে? 0%। 2.5 লাখ টাকা থেকে 5 লাখ টাকা যদি ইনকাম থাকে, এই স্ল্যাবে যদি থাকে, 2.5 লাখ থেকে 5 লাখের মধ্যে যদি থাকে, তখন 5% ট্যাক্স দেবে। কত %? 5। আর যদি 5 লাখ থেকে 10 লাখের স্ল্যাবে থাকে, তাহলে 20% ট্যাক্স দিতে হবে।
আর 10 লাখের ওপর যদি হয়, 20 লাখ 30 লাখ যত খুশি হোক, 10 লাখের বোঝানোর দরকার নেই, 10 লাখের ওপর হলে 30% ট্যাক্স দিতে হবে। এটা কাদের জন্য? যাদের বয়স 60 বছরের মধ্যে। এবার বলি আচ্ছা এটা কি ছেলেদের জন্য না মেয়েদের জন্য? সবার জন্য, ছেলে মেয়ে সবার জন্য, ঠিক আছে তো, ম্যান ওম্যান সবার জন্য। তাহলে এটা কি বুঝলি? 60 বছরের মধ্যে। আচ্ছা এবার অনেকের মধ্যে কোশ্চেন থাকে যদি একটু বেশি বয়স হয়, 60 থেকে 80 বছর, আবার 60 থেকে 80 বছর হয়, আবার 80 বছরের ওপরেও হয়, আমি আর লেখালাম না। সাধারণত তোর পরীক্ষায় কোনোদিনই থাকবে না 80 বছরের ওপরে, তুই যদি বলিস আমি লিখিয়ে দিতে পারি, কোনো ব্যাপারই নেই। লেখানোটা এমন কিচ্ছু নেই। 60 থেকে 80 বছর এটাও দেবে না, দেবে তো এটাই, দেবে ম্যাক্সিমাম 40 থেকে 50 বছরের মধ্যে থাকে। তবু আমি লিখে দিলাম, যদি কখনো বাই চান্স দিতে 60 থেকে 80, তুমি লিখে দিলাম। কি লেখা দেখ, চেঞ্জটা দেখ, তুই নিজেই বুঝতে পারবি, কিছু মুখস্থই করতে হবে না। দেখ এখানে 2.5 লাখ ছিল, দেখ না যে 60 বছরের মধ্যে বয়স, সে তো মোটামুটি ভালোই ইনকাম করতে পারে, তাকে 2.5 লাখ ফেলে দিয়েছে। কিন্তু যারা বয়স্ক মানুষ একটু, তাদেরকে স্ল্যাবটা বাড়িয়ে দিয়েছে, 3 লাখ করে দিয়েছে। তার মানে কি বলতে গেলে সিনিয়রদের একটু বেশি দিয়েছে, আর যারা 60 বছরের মধ্যে তাদের 2.5 লাখ করেছে। তো এটা 3 লাখের মধ্যে হলে 0%, ঠিক আছে তো। 3 লাখ থেকে দেখ 2.5 লাখ থেকে 5 লাখ, এখানে 3 লাখ থেকে 5 লাখ 5%। এখানে কি ছিল? 5 লাখ থেকে 10 লাখ, এখানে 5 লাখ থেকে 10 লাখ 20%। আর এখানে 10 লাখ উপর 30%, 10 লাখ উপর 30%। মুখস্থ করার কোনো ব্যাপার? তুই বল না। আর তুই যদি জানতে চাইছিস ইয়ের উপর হলে কি হয়, 80-র উপর হলে এখানে 3-এর জায়গায় 5 হয়ে যাবে, আর কিছুই নেই। দেখ এখানে তাই লেখা আছে, 3 লাখের জায়গায় 5 লাখ হয়ে যাবে। যাই হোক, এরকম কি লেখা ছিল, পরে দেখে নিবি বইটা, তাহলে বুঝতে পারলি এটা। তাহলে এটা মাথায় ঢুকলো। তার মানে কি বুঝতে পারলি? ধর সাপোজ ধর একটা প্রশ্ন করছি, ধর একটা পার্সন, তার বয়স ধর কত বছর, 40 বছর, মনে কর 40 বছর সে ইনকাম করছে, ঠিক আছে। তার ইনকাম কত, ধর বছরে ধর 2 লাখ টাকা ইনকাম। শোন মন দিয়ে শোন, বছরে কত টাকা ইনকাম করেছে, আমি একটা এক্সাম্পল বললাম, বছরে 2 লাখ টাকা ইনকাম করেছে। এবার তুই বললি, এবার তোরা আমি বললাম বল, তার মানে মিস্টার রাম ও বছরে 2 লাখ টাকা ইনকাম করেছে। তো 2 লাখ টাকা ইনকাম করেছে, এবার আমি বললাম বল ওকে কি গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে? তোরা বলি না। কেন না বললি? তোরা বলি 2.5 লাখ টাকা যদি ইনকাম করে তাহলে তো গভর্নমেন্টকে ট্যাক্স দেবে, 2.5 লাখ টাকা ইনকাম করে না, ট্যাক্স দিতে হবে না। কিন্তু এবার একটা প্রশ্ন হয়ে গেল, ওর লটারি, ওর 2 লাখ টাকা পেলো কোথা থেকে? বাচ্চা ছেলে লটারি কেটেছে, 20 বছর বয়স বললাম না, কত 40 বছর বয়স না, বাচ্চা না। যাই হোক, মনে করলাম ও লটারি থেকেই টাকা পেয়েছে, ও পুরো 2 লাখ টাকায় লটারি থেকে জিতেছে, মনে করলাম 2 লাখ টাকায় লটারি থেকে জিতেছে। এবার তুই বললি, তোরা প্রশ্ন করতে হয়েছে, তো 2.5 লাখ টাকার নিচে যদি ইনকাম হয় তাহলে তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না। হ্যাঁ এটা বলেছে, 2.5 লাখ টাকার নিচে হলে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে না, কিন্তু ও যদি কোনো স্পেশাল পারপাস থেকে ইনকাম করে তাহলে ট্যাক্স দিতে হবে, সেক্ষেত্রে কিন্তু ওইটা মানবে না। আমার কথা বুঝতে পারলি তো? নর্মাল ইনকামের উপর ট্যাক্স নেয়নি ওর উপর, কিসের উপর ট্যাক্স নিচ্ছে? স্পেশাল ইনকামের। বুঝতে পারলি তো ব্যাপারটা? একবার এসেছিল, আমি একবার দেখছি, একবার পরীক্ষায় একটা অঙ্ক এসেছিল, এরকম টাইপের একটা অঙ্ক দিয়ে দিয়েছিল, ঘুরিয়ে দিয়েছিল কোশ্চেনটা। ভদ্রলোকের ইনকাম করেছে, টোটাল ইনকাম কত পেয়েছে জানিস তো? 2,10,000। কত ইনকামই? 2,10,000। মন দিয়ে শোন, 2,10,000 টাকা টোটাল ইনকাম, যার মধ্যে ও লটারি থেকে ইনকাম করেছে 40,000 টাকা। তো তোরা বলি 2,10,000 তো ইনকাম করেছে, 2,10,000 তো 2.5 লাখের নিচে, তাহলে তো ট্যাক্স দিতে হবে না। কিন্তু ট্যাক্স দেবে কার ওপর? ওই 40,000 টাকা যে লটারি ইনকাম, তার উপর ট্যাক্স দেবে। বুঝে গেল কি বললাম? বুঝতে পারছিস তো কি বললাম? আর নর্মাল জিনিস, ধর ভাব না, তুই তো লটারি কিনেছিস, তুই তো এখন পড়াশোনা করছিস, তাই না? তুই এখন পড়াশোনা করছিস, তুই লটারি কিনেছিস, লটারি কিনে ধর তুই 1 লাখ টাকা জিতে গেলি, তোকে গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে। কথা বুঝতে পারলি গল্পটা কি বললাম? অবশ্যই ট্যাক্স দিতে হবে। তুই ভাব না, তুই ফ্যান্টাসি লিগ খেলছিস, ওখান থেকে টাকা উইথড্র করলি, ধর 1 লাখ টাকা মেগা কন্টেস্ট দিতে 1 লাখ টাকা পেয়ে গেলি, গভর্নমেন্টকে অবশ্যই ট্যাক্স দিতে হবে, ঠিক আছে তো? তো এটা বোঝা গেল। রিবেট কিছুক্ষণ আগে বলেছি, জাস্ট একটা লিখিয়ে দিলাম। রিবেট মানে ছাড়, কারা সবাইকে ছাড় দেবে না। আচ্ছা রিবেটের ধারাটা সেকশনটা কি লেখা আছে? 87A। ছাড় সবাইকে দেয় না, ছাড় কাদেরকে দেবে? যাদের ইনকাম কম। আরে পাতি কথা বলি, যাদের ইনকাম কম তাদেরকে ছাড় দেবে। তার মানে ইনকাম কম মানে কত? যাদের ইনকাম 5 লাখের মধ্যে, 5 লাখের মধ্যে হলে রিবেট পাবে। কত রিবেট পাবে? 12,500। এখন বর্তমান বছরে 12,500 টাকা রিবেট পাচ্ছে। আর বলি 5 লাখ টাকার উপরে যদি ইনকাম হয়, আরে সে তো অনেক টাকা ইনকাম করে, অনেক বড় লোক, ওকে কেন রিবেট দেবে? বুঝতে পারছিস? তোকে কখনো রিবেট দেবে না। 5 লাখ টাকার উপর ইনকাম হলে কখনোই রিবেট দেবে না। দেখ তাই লিখেছি। এবার দেখ এখানে তোর বোঝার সুবিধার জন্য এগুলো তো লেখানোর দরকারই নেই, তবু একটু যদি অঙ্ক করতেই কখনো অসুবিধা হবে সেটা লিখে দিলাম। কি লেখা আছে? ধর একটা ভদ্রলোক, ও ধর গভর্নমেন্টকে ট্যাক্স দিয়েছে, এত টাকা, কিছু টাকা ট্যাক্স দিয়েছে। কত টাকা ট্যাক্স দিয়েছে বলি? কত টাকা ট্যাক্স দিয়েছে? সাপোজ ধর 10,000 টাকা ট্যাক্স দিয়ে, কত টাকা? সাপোজ ধর 10,000 টাকা ট্যাক্স দিয়ে, কিন্তু ম্যাক্সিমাম রিবেট কত পাবে বল? কত বললাম? 12,500 টাকা রিবেট পাবে। তাহলে বল আমি রিবেট কত টাকা বাদ দেবো? 10 বাদ দেবো না 12 বাদ দেবো? 12,500 বাদ দেবো। 10। আরে ম্যাক্সিমাম ব্যাপারটা এই জন্যই তোকে বোঝালাম, কেন অঙ্ক করার সময় তুই এখন বলবি, আচ্ছা দাদা তুমি তো বললে 5 লাখ টাকার কম হলে 12,500 টাকা রিবেট পাবে। 12,500 টাকা ম্যাক্সিমাম রিবেট পাবে, 12,500 বেশি রিবেট পাবে না। কিন্তু ও তো ট্যাক্স দিয়ে 10,000 টাকা, তো 10ই রিবেট পাবে। আমার কথাটা বুঝতে পারছিস তো? নর্মাল জিনিসগুলো, নর্মাল এই বেসিক জিনিসগুলো মাথায় রাখতে হবে। কেন অঙ্ক করার সময় তুই বললি, তুই ভাব না 10,000 টাকা তোর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হবে,
ঠিক আছে, তুই রিবেট পেয়ে গেলি 12,500, এরকম তো কখনো হতে পারে না। তাই গভর্নমেন্ট কি উপরন্তু তোকে 2,500 টাকা এক্সট্রা দিয়ে দেবে? হবে না, রিফান্ড হয় কিন্তু এরকম রিফান্ড হবে না, রিফান্ড হবে কিন্তু এরকম রিফান্ড হবে না। তাহলে বুঝতে পারলি গল্পটা কি বললাম? আচ্ছা, আর কি, তাই এখানে লিখেছি দেখ, অ্যামাউন্ট অফ ইনকাম ট্যাক্স পেবেল অন দ্য টোটাল ইনকাম, টোটাল ইনকামের উপর যত টাকা ইনকাম ট্যাক্স হচ্ছে। তাহলে এখানে কত বললাম বল, এখানে যদি তুই বলি উল্টো যদি হয়, এখানে যদি 15,000 টাকা হয়, এখানে ধর 15K হলো, ঠিক আছে, এখানে ধর 15K হলো মানে 15,000 হলো, আর এখানে 12,500, সেক্ষেত্রে কিন্তু 12,500। বোঝা যাচ্ছে তো ব্যাপারটা? বুঝতে পারছিস তো? কিছু নেই, এই জিনিসগুলো বেসিক জিনিসগুলো মাথায় রাখবি, নাহলে অঙ্ক করতে অসুবিধা হবে। আচ্ছা, সারচার্জ কোনো দিন থাকবে না পরীক্ষায়, কোনো দিন এক্সামে আসবে না, লিখে দিলাম সারচার্জ দেবে না। তুই ভাব না কী করে দেবে তোর। আচ্ছা, তোরা যখন অঙ্ক করিস ম্যাক্সিমাম ফিগার কত টাকা থাকে, অ্যামাউন্ট কত টাকা থাকে? তোরা তো অঙ্ক করেছি এতদিন ধরে, কত টাকার ফিগার থাকে? খুব বেশি ফিগার থাকে। ভাব না, এখানে বলেছে সারচার্জ কাদের দিতে হবে, বলছে কোনো পার্সন, ইন্ডিভিজুয়াল করছি, ইন্ডিভিজুয়াল ভাব, 50 লাখ টাকা যদি ইনকাম করে তাহলে সারচার্জ দিতে হবে না, যদি 50 লাখ টাকার ওপর ইনকাম করে তাহলে সারচার্জ দিতে হবে। কোনো দিন দেবে না এত বড় ফিগার। আমার কথাটা বুঝতে পারলি তো কি বললাম? তবে জানানোর জন্য বলে দিলাম, 50 লাখ টাকা থেকে যদি কেউ 1 কোটি টাকা ইনকাম করে তখন তাকে 10% সারচার্জ দিতে হবে। বুঝতে পারলি তো? আর যদি 1 কোটি টাকা ইনকাম করে তখন তাকে কত পার্সেন্ট সারচার্জ দিতে হবে? 15%। এগুলো সাধারণত সেলিব্রিটি মানে একটু যারা বিজনেস করে, মানে এরকম বিভিন্ন পার্সেন্ট হতে পারে, যারা খেলাধুলা করে তাদের হয়, তাদের ইনকাম হয়, তাদেরকে এরকম দেবে না। তোকে তুই দেখবি, এখনই অঙ্ক করাবো, দেখবি কিরকম ফিগার দেবে। ঠিক আছে, ম্যাক্সিমাম ইনকাম 10 লাখ 15 লাখ এর মধ্যেই থেমে যাবে, ম্যাক্সিমাম বললাম, এর বেশিও উঠবে না। তাহলে বুঝতে পারলি ব্যাপারটা? দুটো পয়েন্ট বলেছি, একটু লিখে নে খাতায়, দুটো পয়েন্ট বলেছি খাতায় লিখে নে। এই জিনিসটা জানার জন্য, পার্টিকুলার এই টপিকটা জানার জন্য কিন্তু 4th সেমিস্টার ট্যাক্স এত করেছি, এই স্যালারি সো এত সব করেছি এইটা জানার জন্যে। আরে আলটিমেটলি পড়াশোনার পর তোরা একটা সময় পর চাকরি বাকরি করবি, গভর্নমেন্টকে তো ট্যাক্স দিতেই হবে, তোকে কোনো কিছু ছাড় নেই, গভর্নমেন্টকে তো ট্যাক্স দিতেই হবে। তাহলে দেখ কীভাবে ট্যাক্স ক্যালকুলেট হয়, এটাই কিন্তু ট্যাক্স ক্যালকুলেট নিয়ম। হ্যাঁ, এখন তো সব অনলাইনে পেমেন্ট করে, কিন্তু এরকমই সিস্টেম আলাদা কিছু হতে পারে না, এটাই সিস্টেম। ঠিক আছে, এটা তুই ম্যানুয়াল করছিস, ওরা হয়তো অন্যভাবে করছে, ঠিক আছে, তো অনলাইন করছে, এটাই কিন্তু নিয়ম। দেখবি বাড়িতে যারা বিজনেস করে বা এই যে চাকরি বাকরি করে, দেখবি এরকমই কিন্তু সিস্টেম হয়, অন্য কোনো সিস্টেম নেই। তো আমি যেটা বলছি সেটা লিখে নে, এটা খুব জানা জরুরি, মানে এই টোটাল ইনকাম করতে গেলে লাগবে। সেটা কি বলতো, লাইক ইনকাম হুইচ আর ফুললি এক্সাম ফ্রম ট্যাক্স, লাইক হেডিং লাইক ইনকাম হুইচ আর ফুললি এক্সাম ফ্রম ট্যাক্স, ইনকাম হুইচ আর ফুললি exempt from tax। ঠিক আছে, কি লিখলাম বল, ইনকাম হুইচ আর ফুললি exempt from tax। মানে তুই অঙ্ক করছিস, পরীক্ষায় অঙ্ক দিয়েছে, এমন অনেক কিছু ইনকাম বলে দিতে পারে, কিন্তু যেই ইনকামের মতো ট্যাক্স দিতেই হবে না গভর্নমেন্টকে, সে কয়েকটা নাম জেনে রাখ। ঠিক আছে, তো নাম কয়েকটা জেনে রাখতে সুবিধা হবে। কি নাম, এটা তোরা করেছিস, ক্লাস 11-এই ছিল একটা চ্যাপ্টার, তোদের মনেই নেই। তোদের একটা বাংলায় ছিল, কি চ্যাপ্টার নাম মনে পড়ছে না, কি ওই এক্সেম্পটেড ইনকাম বলে একটা চ্যাপ্টার ছিল, করমুক্ত আয়। মানে এমন কোন ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দেবে বলতে হবে, একটা নাম বল না, শুনতে ভালো লাগে, একটা নাম বল, এমন কোন ইনকামের উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না, বল, মনে আছে? আরে এগ্রিকালচার ইনকাম, এটা তো প্রথমেই ছিল, এটা তো সবাই পারে, এটা কেন বললি? আরে বল না, ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি, ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া, তাই না, মিউচুয়াল ফান্ড থেকে টাকা পেলো, আরও অনেক আছে। এগ্রিকালচার ইনকাম বললি তুই, ডিভিডেন্ড ফ্রম আরে আমি ইনকাম ফ্রম আদার সোর্স করেছিলাম, দেখবি আমার ভিডিও ফেলা আছে, এক্সেম্পটেড ইনকাম বলে একটা ভিডিও দিয়েছি, সেও 1 ঘন্টার মতন ভিডিও আছে, ওখানে পুরো ডিটেলসে বুঝিয়েছি কেন হয়। কি বললাম বুঝতে পারলি তো? আচ্ছা, তারপর আরও আছে পার্টনারশিপ ফার্ম, তাই তো, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনারে যে প্রফিট আর্ন করে, ঠিক আছে তো, সেটার উপরেও কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে, সেটাই আমি লেখাচ্ছি, এখন লেখাগুলো লিখিয়ে দিচ্ছি। লেখ এগ্রিকালচার ইনকাম, প্রথমে লেখ 1 নম্বর লেখ এগ্রিকালচার ইনকাম। দেখ তোদের যদি ভাগ্য ভালো থাকে, মানে কালকে তো পরীক্ষা আছে, ট্যাক্স পরীক্ষা আছে তো কালকে কারোর, দেখলে এই কোশ্চেনই চলেই আসতে পারে, কেন আমি অনেকগুলো পরীক্ষা দিলাম, অনেকগুলো কোশ্চেনগুলো দেখলাম, দেখি এই কোশ্চেন চলে এসছে, এই কোশ্চেনটাই এসেছিল, তো চলেই আসতে পারে, অসুবিধা নেই। ইনকাম হুইচ আর ফুললি এক্সাম ফ্রম ট্যাক্স, তাহলে কি বললাম, এগ্রিকালচার ইনকাম একটা, আর একটা কি লেখ সাম রিসিভড বাই আ মেম্বার,
ফর্ম HUF। আচ্ছা বল দেখি HUF এর ফুল ফর্ম হিন্দু আনডিভাইড ফ্যামিলি। সেকশনটা লিখে রাখ, সেকশন হচ্ছে আন্ডার সেকশন 10 সাবসেকশন 2। কি লিখলাম? আন্ডার সেকশন 10 সাবসেকশন 2। তাহলে কি বুঝতে পারলি? সাম রিসিভড বাই আ মেম্বার ফ্রম HUF। HUF বুঝিস তো? হিন্দু আনডিভাইড ফ্যামিলি, মানে একটা পরিবার আছে, পরিবারের সমস্ত মেম্বাররা মিলে, কি বলতো, পরিবারের যে একটা কর্তা আছে, তার ওয়াইফ, তার ছেলে মেয়ে, সবাইকে মিলে একটা বিজনেস করলো, সবাই মিলে একটা বিজনেস করলো, একটা ফ্যামিলি বিজনেস করলো। সেখান থেকে যত টাকা ওরা পাচ্ছে, ঠিক আছে, সেটা কি হবে? সেটা কিন্তু কোনো ট্যাক্স দিতে হবে না। কেন জানিস? এর লজিক আছে। এই জন্য তোকে এক্সেম্পটেড ফ্রম ইনকাম বলে আমি একটা ভিডিও করেছিলাম, ওখানে পুরো ডিটেলসে বলেছিলাম কেন ট্যাক্স দিতে হয় না। ওরা যখন ইনকাম করে না, ইনকামের উপর ওরা আলাদা করে গভর্নমেন্টকে ট্যাক্স দিয়ে দেয়। তো সেই ইনকামের উপর দুবার ট্যাক্স দেবে কেন? বোঝ, আমি নর্মাল তোকে বলছি, যেটা বলবো পার্টনারশিপটা বুঝতে পারলে এটাই বুঝতে পারলি। সাপোজ ধর তুই আর আমি দুজন মিলে একটা পার্টনারশিপ বিজনেস করছি, তা বিজনেস করে ধর এই বছর যত টাকা প্রফিট আর্ন করলাম, তার উপর তো গভর্নমেন্টকে একটা ট্যাক্স দিলামই। ট্যাক্স দেওয়ার পর যত টাকা প্রফিট হলো আমরা দুজনে ভাগ করে নিলাম। তাহলে এই টাকা যে আমরা ইনকাম, তার উপর ট্যাক্স গভর্নমেন্টকে দেবো না, একই ট্যাক্স দুবার দেবো গভর্নমেন্টকে। কথাটা বুঝতে পারলি? এটা যে লজিক, আর কোনো লজিক নেই, এখানেই লজিক, এখানেও তাই বলেছে এটা। নেক্সট পয়েন্ট কি বললাম? শেয়ার অফ প্রফিট। শেয়ার অফ প্রফিট of a partner from a firm under section 10, ঠিক আছে তো, সাবসেকশন 2A। তো সেকশনটা লিখতেই হবে বাধ্যতামূলক, সেকশন কম্পালসারি, ঠিক আছে তো। মানে তোরা যদি 4th সেমিস্টারে এই কোশ্চেনটা যখন আসতো, যদি পরীক্ষাটা তো হয়নি, আর পরীক্ষা যদি হতো, এরকম কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট ছিল, এবার আসতোই আর কি। আর আসলে 5 নম্বরে আসতো, এরকম করে নামগুলো লিখে তার সেকশন লিখতে হতো। সেকশন না লিখলে হাফ করে নাম্বার কেটে নিত। এই কোশ্চেনটা আসতোই আর কি। আচ্ছা, তারপর লিখ ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট। বোঝাচ্ছি ব্যাপারটা? বলে সব বোঝানো জিনিস, বুঝিস তো, সবই জানানো জিনিস, বাট আবার বলতে হচ্ছে, সবই জানানো জিনিস। হ্যাঁ বলছি আমি, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ঠিক আছে তো, ইজ এক্সেম্পট ₹3,500। ঠিক আছে, সেকশনটা লেখ আন্ডার সেকশন 10 সাবসেকশন 15। হ্যাঁ, এবার শোন, এবার তোরা বলবি এটা আমি কোথায় অ্যানালাইসিস করেছিলাম? আমি ইনকাম ফ্রম আদার সোর্স একটা ভিডিও দিয়েছিলাম, মনে আছে তো? কটা? 5টা ভিডিও মনে দিয়েছিলাম, ছোটো ছোটো ভিডিও, 5টা ভিডিও ছিল। তার মধ্যেই এই কথা লেখা ছিল ইন্টারেস্ট অন পোস্ট অফিস। আর তোরা তো জানিস, ক্লাস 12এই পড়েছিস, নতুন করে বলতে হবে না। ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জানিস তো, ব্যাঙ্কে যেমন সেভিংস অ্যাকাউন্টে অনেকে টাকা রাখে, তেমনি পোস্ট অফিসেও সেভিংসে টাকা রাখা যায়, রেকারিং ছাড়াও সেভিংসেও টাকা রাখা যায়। তো সেখান থেকে যদি ইন্টারেস্ট পাওয়া যায়, ইন্ডিভিজুয়ালের জন্য 3,500 টাকা, মাথায় রাখবি, ইন্ডিভিজুয়াল। কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট হলে কত টাকা? 7,000 টাকা। 3.5 জয়েন্ট হলে 7,000 টাকা। তাহলে কি বললাম, বুঝতে পারলি তো? দেখ কত সুন্দর লিখেছি, ইন্টারেস্ট অন পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক। মাথায় রাখতে হবে এই জিনিসগুলো। এই জন্য বারবার বলছি, পুরোনো জিনিস তো দেখতে হবে, নতুন তো কিছুই লেখাচ্ছি না, সবই তো জানা জিনিস, সব দেখতে হবে। আমি আজকেই গ্রুপে ইনকাম ফ্রম আদার সোর্সের প্লে লিস্টটা ফাটিয়ে দেবো, প্লে লিস্ট ধরে পাঠিয়ে দেবো, 5টা ভিডিও দেখতে হবে তোকে। আর যদি না দেখিস কী হবে? মনে হবে যেন প্রতিদিনই সব নতুন নতুন লাগছে, আর কিছুই না। আচ্ছা, আর একটা লেখ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। 5 নম্বর লেখ ডিভিডেন্ড ফ্রম ইন্ডিয়ান কোম্পানি। মানে কি? ভারতীয় কোম্পানি থেকে যদি লভ্যাংশ পাওয়া যায় তাহলে এটা এক্সেম্পটেড। যাই হোক, এই বছর করে নে, ভারতীয় কোম্পানি থেকে লভ্যাংশ পেলে এরকম নিয়ম, পরবর্তী বছর থেকে চেঞ্জ হয়ে যাবে আর কি। নতুন নিয়ম এনেছে কোম্পানি, নতুন নিয়ম এনেছে। ও লজিক আছে, এর পেছনে অনেক লজিক আছে, যদি কোনোদিন সময় পাই বুঝিয়ে দেবো। 6 নম্বর কি বলে? ডিভিডেন্ড ফ্রম ইউটিআই অ্যান্ড মিউচুয়াল ফান্ড। ডিভিডেন্ড ফ্রম ইউটিআই এর ফুল ফর্ম ইউনিট ট্রাস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড মিউচুয়াল ফান্ড। এর সেকশনটা কি? আন্ডার সেকশন 10 সাবসেকশন 35। তোদের যদি মনে হয়, দেখ আমি কটা পয়েন্ট লিখলাম এখানে? 6টা পয়েন্ট। 6টা পয়েন্ট না, তুই যদি আমি এক্সাম্পটেড ইনকাম যে ভিডিওটা করেছি, যে ভিডিওটা যদি 6টা পয়েন্ট লিখিনি, ওখানে হয়তো 25-26টা পয়েন্ট লিখেছি।
অনেক পয়েন্ট লিখেছি। তোর যদি মনে হয় আমার নলেজ বাড়াতে হবে, আমি জানতে চাই, আরও পয়েন্ট দেখে নিতে পারিস ওখানে। ওখানে কত কিছু রিওয়ার্ড, অ্যাওয়ার্ড, তারপর দেখবি না অনেকে দেখবি এলআইসি করে না, এলআইসি থেকে টাকা পেলেও কিন্তু দেখিস না। আজকে ধর এলআইসি করলাম, এলআইসি টাকা ম্যাচিওর্ড হলো, কোনো রকমের আমাকে দিতে হবে না, ট্যাক্স দিতে হবে না গভর্নমেন্টকে। এরকম অনেক কিছু আছে, এরকম অনেক কিছু, একটা দুটো পয়েন্ট নেই, এরকম অনেক পয়েন্ট আছে। এবার মেন ব্যাপার হচ্ছে তোদের জানার ইচ্ছা কিনা, জানার ইচ্ছা হলে দেখতে পারিস, ঠিক আছে? তো এগুলো ইলেভেনের জিনিস, ইলেভেনে পড়েছিলি তোরা, তো বুঝতে পারলি তো? এগুলো পয়েন্টটা আমার অঙ্ক করতে সাহায্য দেবে। কেন, কোন পয়েন্টটা সাহায্য দেবে দেখ, তোদের বলে দিচ্ছি, বুঝে দিচ্ছি। যখনই টোটাল ইনকামের অঙ্ক করবি না, দেখবি মাঝে মাঝে এই পয়েন্টে চলে আসবে, এই যে এই পয়েন্টে চলে আসবে, এই পয়েন্টে চলে আসবে, এই পয়েন্টে চলে আসবে, আসবে, এগুলো থাকবে, এগুলো থাকবে। আমি এখানে 5-6টা পয়েন্ট কেন লেখালাম দেখি, বারবার এই পয়েন্টগুলোই আসবে, এই জন্য লেখালাম, ইম্পর্টেন্ট বলে লেখালাম। এবার একটা অঙ্ক করি, একটা অঙ্ক দিচ্ছি, কর। আচ্ছা দেখ, এই অঙ্কটা দেখ, সবাই দেখ অঙ্কটা দেখ, দেখ গ্রুপে দিয়েছি অঙ্কটা, দেখ 30 নম্বর অঙ্কটা কি লেখা আছে? শ্রীমতী এ সেন, এজ 36 ইয়ার্স। তার মানে বুঝতেই পারছিস কত বছর বয়স, দেখ, দেখতে পাচ্ছিস 36 বছর বয়স, মানে কতর মধ্যে? ওই বললাম 60 বছর ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর এটা কি ইন্ডিভিজুয়াল তো, দেখ কোনো একজনের নাম দিয়েছে, শ্রীমতী এ সেন, ঠিক আছে তো? আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল অফ ইন্ডিয়া, ফার্নিশ দ্য ফলোয়িং ডিটেলস অফ হার ইনকাম ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 18-19। আচ্ছা, এটা না 18-19 হবে না, 19-20 হবে। এটা পুরোনো বই তো, পুরোনো তো, তাই জন্য 18-19 দেখাচ্ছে। এটা প্রিভিয়াস ইয়ার 19, ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার 2019-20, এটা ঠিক আছে, 2019-20। কম্পিউট হার টোটাল ইনকাম অ্যান্ড ট্যাক্স পেবেল। কী কী বের করতে বলেছে? টোটাল ইনকামও বের করতে বলেছে, আবার ট্যাক্স পেবেলও বের করতে বলেছে। আর পরীক্ষাতে এটাই বলবে, টোটাল ইনকাম, ট্যাক্স পেবেল দুটোই বের করতে বলবে। অ্যাসেসমেন্ট ইয়ার কত বলছে? 2020-21, এটাই আমাদের অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার, ঠিক আছে তো? কোশ্চেনটা দেখ, এবার ডিটেলসগুলো দিয়েছে, পার্টিকুলার্স বলে। তো বল, কিছুক্ষণ আগেই আমি লেখালাম, প্রথম পেজে লিখিয়েছিলাম আজকে, প্রথম পেজে টোটাল ইনকাম, দেখ একটা চার্ট লিখালাম না? কি বলেছিলাম? আমাদের কটা হেড আছে বল, আমাদের কটা হেড? 5টা হেড। 5টা হেড যোগ করলে কি হয় বল? 5টা হেড যোগ করলে কি হয়, তাকে কি বলে? গ্রস টোটাল ইনকাম। তার থেকে ডিডাকশন বাদ দিলে হয় টোটাল ইনকাম। তাহলে আগে তো এইটুক করি, আরে আগে তো এইটুক করি, টোটাল ইনকামটা বের করি, তারপর তো ট্যাক্স বের করবো, বুঝতে পারছিস তো? এই ভদ্রমহিলা, দেখ ভদ্রমহিলার বয়স 36 বছর, ঠিক আছে? দেখা যাক ভদ্রমহিলা কত ইনকাম করেছে বছর, ওর ইনকামটা বের কর, তারপর গভর্নমেন্টকে কত টাকা ট্যাক্স দেওয়ার কথা সেটা বের করবো, বুঝতে পারছিস তো? এইভাবে আমরা ক্যালকুলেট করি, শুনছিস তো? তাহলে তোরা দাগ কাটতে পারবি তো? দাগ কাট, রুপিসের 2টো ঘর করলেই হয়ে যাবে, ঠিক আছে তো? তো দেখ, প্রথমে তো লিখবো অ্যান্সারটা, কি লিখবো? কম্পিউটেশন অফ, লেখ কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, লেখ কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, লেখ উপরে লেখ, এটা তো লিখতেই হবে সবার প্রথম। লেখ কম্পিউটেশন অফ টোটাল ইনকাম, কম্পিউটেশন অফ টোটাল ইনকাম অফ শ্রীমতী এ সেন, অফ শ্রীমতী এ সেন, কমা দিয়ে লেখ আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, আর রেসিডেন্ট ইন্ডিভিজুয়াল, ঠিক আছে তো? তারপর লিখবি ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার, ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21 relating to the previous year, relating to the previous year 2019-20 হয়ে গেল। এখানে লিখবো পার্টিকুলার্স, রুপিসের 3টে ঘর হবে না, 2টো ঘর বললাম না আমি? 3টে ঘর কর, ঠিক আছে তো? রুপিসের 3টে ঘর হয়ে গেল। আচ্ছা, দাগটা কাটতে হবে, ঠিক আছে তো? দাগটা কেটে ফেলেছিস, একটা একটা করে আরম্ভ করি, এইমাত্র বোঝালাম, নতুন করে বোঝানোর কিছু নেই। প্রথমে হেডস অফ ইনকাম লিখতে হবে। তো বল, 5টা হেডের মধ্যে প্রথম হেডের নাম কি? ইনকাম অফ স্যালারি। এবার খোঁজ, এখানে ইনকাম অফ স্যালারি বলেছে, বলেছে কত টাকা বলেছে স্যালারি? 8 লাখ টাকা। তাহলে লেখ, প্রথমে লেখ এ দিয়ে লেখ,
ইনকাম ফ্রম স্যালারি, এইট ল্যাক্স। ঠিক আছে, কত বললাম? ইনকাম ফ্রম স্যালারি কত বললাম? 8 লাখ টাকা। কোন ঘরে লিখবো জানিস তো? একদম বাইরের ঘরে বসাবো। কেন বাইরের ঘরে বসাবো? স্যালারির তো আর কোনো ক্যালকুলেশন নেই, ওরা স্যালারিটা অলরেডি ক্যালকুলেট করেই রেখেছে আলাদা করে। তা ক্যালকুলেট করে কত বেরিয়েছে? 8 লাখ টাকা। কোনো মাথা খাটাতে হবে না এখানে, 8 লাখ টাকা তোকে বাইরের ঘরে বসাতে হবে। কোনো ডাউট থাকলে বলবি। বি দিয়ে লেখ। বি দিয়ে কি লিখবো? আচ্ছা, স্যালারির পর কি লিখতাম আমরা? ইনকাম অফ হাউস প্রপার্টি, তাই তো? দেখ খোঁজ, ইনকাম অফ হাউস প্রপার্টি দিয়েছে অঙ্কে? দিয়েছে অঙ্কে? দেয়নি। আরে মানলাম ওর বাড়ি আছে, হয়তো বাড়িতে ভাড়া দেয়নি, তাহলে কি করে হাউস থেকে ইনকাম হয়? কি বোঝা যাচ্ছে তো? তাই একটা মানুষ তো সব জায়গা থেকে ইনকাম করতে পারে না, তাই না? তো এখানে দেয়নি ইনকাম হাউস প্রপার্টি, লিখলাম না। তারপর কি লিখতাম বল? প্রফিট অর গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন, মানে পিজিবিপি। পিজিবিপি তাহলে লেখ প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস অ্যান্ড প্রফেশন। কত টাকা দিয়েছে? না না, প্রফিট অ্যান্ড গেইনস অফ বিজনেস, বিজনেস ইনকাম সবার প্রথমেই বলেছে 2.5 লাখ টাকা, তাই তো? সবার প্রথমেই বলেছে 2.5 লাখ টাকা। তাহলে এখানে লিখি 2.5 লাখ টাকা, বাইরের ঘরে বসিয়ে দে। তারপরে কি লিখতাম বল? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন আছে কিছু? হ্যাঁ আছে। লং টার্ম ক্যাপিটাল গেইন অন ট্রান্সফার অফ বিল্ডিং, মানে বিল্ডিং ট্রান্সফার করে, মানে বিল্ডিংটা বেচে ক্যাপিটাল গেইন হয়েছে লং টার্ম ক্যাপিটাল গেইন। কত টাকা হয়েছে দেখ, বলে দিয়েছে 1 লাখ টাকা। সি দিয়ে লিখবো কি? ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইন। ঠিক আছে তো? কত টাকা? 1 লাখ টাকা বললি তো? তোদের বোঝার সুবিধার জন্য ব্যাকেটে লিখে রাখ লং টার্ম। এই যে ক্যাপিটাল গেইনটা, যেটা কি ক্যাপিটাল গেইন? লং টার্ম ক্যাপিটাল গেইন, 1 লাখ টাকা। আচ্ছা আর কি আছে? আর কি আছে বল? কটা হেড হলো? কটা হেড হলো? 4টে হেডের মধ্যে 3টে হলো, বাকি একটা হেড আছে, সেটা কি? আদার সোর্স। লেখ ইনকাম ফ্রম আদার সোর্স। দেখ, আর আদার সোর্সের আইটেমই বেশি থাকবে। ইনকাম ফ্রম আদার সোর্সেস। ঠিক আছে, লিখিস তো ইনকাম ফ্রম আদার সোর্সেস। তো লেখ একটা করে পয়েন্ট বল, কি কি আছে বল? কোশ্চেনটা পড়ে বল, তোরা কোশ্চেনটা পড়ে বল। আদার সোর্সের এখানে কি কি আইটেম আছে বল দেখি। উইনিং ফ্রম লটারি একটা বলি, ঠিক আছে। আর কি কিছু আছে? না, আর কিছু নেই, শুধু উইনিং ফ্রম লটারি আছে। শুধু উইনিং ফ্রম লটারি আছে, আর কিচ্ছু নেই। তার জন্য তোকে এই আদার সোর্সটা তোকে একটু পড়তে হবে, ঠিক আছে তো? তাহলে কি আসবে এখানে? উইনিং ফ্রম লটারি। তো দেখ, উইনিং ফ্রম লটারি কত টাকা দিয়েছে? কোশ্চেন পর, কোশ্চেন পর। লটারি থেকে কত ইনকাম আছে বল? লটারি থেকে কত টাকা ইনকাম আছে? 70,000 টাকা। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। ব্যাপারটা এখানে আমি কি বলেছিলাম, আমরা তো ক্লাস 12 থেকে শিখছি লটারি ইনকাম। লটারি ইনকাম যত টাকা থাকে পুরো টাকা তো আর আসে না। কি বলেছিলাম? এখানে যেটা আসবে না, এখানে সবসময় গ্রস ইনকামটা আসে। অ্যাকচুয়ালি লটারি থেকে কত টাকা জিতেছিলাম বলেছে, দেখ ভালো ব্যাকেটে দেখ কি বলেছে। ব্যাকেটে বলেছে নেট। নেট মানে হাতে পেয়েছি 70,000 টাকা। হাতে পেয়েছি 70,000 টাকা। গভর্নমেন্টকে 30% ট্যাক্স দেওয়ার পর হাতে পাই। আমরা হাতে কখন টাকা পাই? গভর্নমেন্টকে টাকা দেওয়ার পরেই তো আমরা হাতে পাবো। তো গভর্নমেন্টকে 30% দিয়েছি, তারপরে হাতে পেয়েছি কত? 70 পেয়েছি। আমি যে তোকে বোঝাই, এটা বুঝিয়েছি আগে। ধর টোটাল 100 টাকা আমার ইনকাম, লটারি থেকে তো জিতেছি 100 টাকা, তার মধ্যে 30 টাকা গভর্নমেন্টকে দিয়ে দিতে হয়েছে। তাহলে আমার হাতে আছে কত? 70 টাকা। মানে আমি বলতে পারি আমি 70 টাকা পেয়েছি। আর 70ই তো 70,000, হ্যাঁ কি না? তাহলে টোটাল 100টা কত? 1 লাখ। বুঝিস কি বললাম? মানে বুঝিয়ে দিলাম ব্যাপারটা, যাতে ফার্দার যখন আমাকে কোশ্চেন না করিস, এই জন্য একটু বুঝিয়ে দিলাম। 70,000 ডিভাইড বাই 70, তাহলে 100 হলে কত হচ্ছে? 1 লাখ টাকা, তাই তো? হয়ে গেল। এবার তোকে টোটাল করে দিতে হবে। টোটাল করে দেখ, তোরা ক্যালকুলেট করে বল টোটাল করে কত হচ্ছে। বল দেখি কত হচ্ছে? 8 আর 2 10 লাখ, 50 আর 2 12 লাখ 50,000 টাকা। তো বল এটাকে কি বলে? গ্রস টোটাল ইনকাম।
এটাকে বলে গ্রস টোটাল ইনকাম। তাহলে হলো তো, বল হলো তো গ্রস টোটাল ইনকাম? একদম তো ক্লিয়ার? দেখ তুই ভাবিস না আমি একদম সোজা অঙ্ক ধরেছি যাতে বুঝতে সুবিধা হয়, একটা সোজা অঙ্ক থেকেই ধরলাম, আমি একটু বেশি বড় অঙ্কে যাইনি। তাহলে বোঝা গেল গ্রস টোটাল ইনকাম 12,50,000 টাকা। এবার এর থেকে কী বাদ দিতে হয়? সমস্ত রকমের ডিডাকশন, মানে আন্ডার সেকশন 80C থেকে শুরু করে আন্ডার সেকশন 80U, বুঝতে পারছিস তো? আন্ডার সেকশন 80C থেকে শুরু করে 80U। তাহলে লেখ লেস ডিডাকশন, এখানে লেখ লেস ডিডাকশন আন্ডার সেকশন 80C টু 80U, ঠিক আছে? তোদের একটু হিন্টস দিয়ে দিই, 80Cর মধ্যে কী কী থাকতো মনে আছে? 80Cতে সমস্ত রকমের এলআইসি থাকতো, কী থাকতো তো? যে কোনো রকমের এলআইসি থাকতো 80Cতে। আর কি থাকতো? যে কোনো রকমের প্রভিডেন্ট ফান্ড, সব প্রভিডেন্ট ফান্ড না, যে কোনো প্রভিডেন্ট ফান্ড থাকতো, কিন্তু একটা প্রভিডেন্ট ফান্ড থাকতো না। সেটা কি প্রভিডেন্ট ফান্ড বলতে পারবি? আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড থাকতো না, ঠিক আছে তো? আরও অনেক কিছু থাকতো, বাট অঙ্ক পড়বো তখন বলবো, ঠিক আছে তো? সব কথা তো বলতে পারবো না, কোশ্চেন পড়ি বলে দেবো। 80Cর ভিডিও দেখে নিবি, কেননা এখানে কিন্তু 80C অবশ্যই কাজে লাগবে। কোনো ডিডাকশন আসুক আর না আসুক 80C থাকবেই থাকবে। পড় কোশ্চেনটা পড়, কী বলেছে 80Cর কী কী আইটেম আছে পড়। দেখ এইমাত্র এলআইসির কথা বললাম, এলআইসিতে 80Cতেই আসে। কি লেখা আছে? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, ঠিক আছে? লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড, ব্যাকেটে বলেছে পলিসি টেকেন। পলিসিটা কবে নিয়েছি? 1/1/20-তে। তাহলে পলিসি কবে নিয়েছি বল? 1/1/20-তে পলিসি নিয়েছি। এবং পলিসির ভ্যালু কত ছিল? সাম অ্যাসিওর্ড মানে পলিসি ভ্যালু, পলিসি ভ্যালু ছিল 5 লাখ টাকা। তোদের একটা কথা বলে দিই, আমি সব ভিডিওতে বলেছিলাম, প্রথম ভিডিওতেই বলা ছিল 80Cর রুলটা, এলআইসির কথা বলা ছিল। এলআইসির রুল কি বলছে? দেখ আমাকে দেখতে হবে পলিসি কবে নিয়েছি, 2012 সালের আগে না 2012 সালের পরে। যদি 2012 সালের আগে পলিসি নিই তাহলে পলিসি ভ্যালু 20% অবধি রেস্ট্রিকশন আছে। বুঝলি না গল্পটা? গল্পটা বুঝতে পারলি না? ওখানে বলা ছিল ধর, এখানে ধর পলিসি কত ছিল, আমাকে দেখতে হবে পলিসিটা কবে নিয়েছি। প্রথম পয়েন্ট হচ্ছে পলিসি কবে নিয়েছি দেখতে হবে। পলিসিকে 2012-র আগে নিয়েছি না 12-র পরে নিয়েছি? পলিসি 2020-তে নিয়েছি, 2020 মানে 12-র পর নিয়েছি। যদি 12 সালের পরে যদি পলিসি করি তাহলে পলিসি ভ্যালু 10% আমি ডিডাকশন পাবো। পলিসি ভ্যালু কত পার্সেন্ট? 10%। আর যদি 12 সালের আগে করি তখন পলিসি ভ্যালু 20% ডিডাকশন পাবো। তাহলে এখানে আমি কত পার্সেন্ট ডিডাকশন পাবো? 10 না 20? 10% ডিডাকশন পাবো। তাহলে কত টাকা ছিল পলিসি ভ্যালু? 5 লাখ টাকা। 5 লাখের 10% কত হয়? 50,000 টাকা। আমি ডিডাকশন পাবো কত? ম্যাক্সিমাম 50,000 টাকা। তো ও ভদ্রমহিলা কত টাকা পলিসি প্রিমিয়াম দিয়েছে? কত টাকা দেখ? 80,000 টাকা। তার মানে আমার এখানে কত লেখা উচিত? 80 লেখা উচিত না 50 লেখা উচিত? তোরা নিজেই বল, 80 লেখা উচিত না 50 লেখা উচিত? 50। দেখ কারোর কোনো কোশ্চেন থাকলে ক্লিয়ার কর, আমি আগে বলে দিয়েছি, ওখানে অনেকগুলো অঙ্ক করা আছে এর উপর বেস করে। তাও যদি ভুলে যাস, রিভিশন করা নেই, তবে আমি বলে দিলাম। আবার বলছি 12 সালের পরে যদি পলিসি করা হয়, শুনছিস তো? 12 সালের পরে যদি পলিসি করা হয় তাহলে পলিসি 10% ছাড় পেতে পারবো ম্যাক্সিমাম। আমি 12 সালের পরেই পলিসি করেছি, তাহলে পলিসির 10% মানে 5 লাখের 10%, ম্যাক্সিমাম 50 ছাড় পাবো। ভদ্রমহিলা কত দিয়েছে? 80 দিয়েছে। 80 কি ছাড় পাবে? না, ও 50ই ছাড় পাবে। তাই এখানে 50 লেখা উচিত, 80 লেখা উচিত না। জিনিসটা বোঝা গেল তো? তাহলে কি লিখবি এখানে বল? এখানে প্রথমে লিখবো আন্ডার সেকশন 80C। আমি তোদের বারবার করে বলছি, দেখ সব কটা পয়েন্টটা এখানে বোঝাতে পারবো না, সব কটা পয়েন্ট বোঝাতে পারবো না। ওই ভিডিওটা দেখ, ভিডিওর মধ্যে আমার কিছু বলতেই হবে না, সব হয়ে যাবে যদি মনে হয় ভুলে গেছিস। আন্ডার সেকশন 80C, ঠিক আছে তো? কি লিখবো বল? এলআইসি প্রিমিয়াম, ব্যাকেটে লেখ এলআইসি প্রিমিয়াম। দেখি কি কি আছে এর মধ্যে, কিছু আর আছে? এলআইসি প্রিমিয়াম লিখলাম। এখানে ব্যাকেটে একটা কথা লিখলেই হবে, এত কিছু লিখতে হবে না। লিখবি রেস্ট্রিক্টেড টু 10% অফ পলিসি ভ্যালু, বুঝতে পারলি? আর কিছু লিখতে হবে না, ওরা বুঝে যাবে। এটুক লিখলেই ওরা বুঝে যাবে না এটা জানে, ঠিক আছে তো? তাহলে পলিসি ভ্যালু কত ছিল? 5 লাখ। 5 লাখের 10% কত হয়? 50,000 টাকা। তাহলে এখানে লিখবি 50,000 টাকা। আর কিছু আছে 80C, একটু খুঁজে দেখা যাক। ইনভেস্টমেন্ট ইন এনএসসি, এনএসসির ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট। তো ন্যাশনাল সেভিং সার্টিফিকেটে যদি আমরা কিছু ইনভেস্টমেন্ট করি সেটাও কিন্তু 80Cতেই আসে, অন্য কোথাও আসে না। কোথায় আসে? 80Cতে আসে। এটা লেখা ছিল ওখানে, ভিডিওতে পরিষ্কারভাবে বলা ছিল। আরও অনেক কিছু বলা ছিল রে, মনে করার চেষ্টা কর। ওই এনএসসিতে ইনভেস্ট করলে ওখান থেকে অনেক ইন্টারেস্ট পাওয়া যায়। এনএসসিতে ইনভেস্ট করলে, এইটা অবশ্যই ইম্পর্টেন্ট লাইন এটা। তাহলে ওটা তুই দেখাতে পারিস, না দেখালেও হবে। এটা লিখে দিলাম মানে আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। ওটা তুই দেখাতে পারিস, না লিখলেও হবে। ও যেটা বলছিলাম এনএসসি, তাই তো? এনএসসিতে ইনভেস্ট করলে, এনএসসি মানে ন্যাশনাল সেভিং সার্টিফিকেট, ওইগুলো যদি আমি কিনি ওখান থেকে প্রতি বছর আমাকে ইন্টারেস্ট দেবে।
তো বলছে তুমি ইন্টারেস্ট পেতে পারো, কিন্তু 86 কি বলছে 6 নম্বর বছরের ইন্টারেস্ট এখানে আসবে না। 6 ওখানে লেখা ছিল 6th ইয়ার ইন্টারেস্ট উইল এক্সক্লুড, নোট পড়বি ভালো করে, 6 নম্বর বছরের ইন্টারেস্ট এখানে আসবে না। তো এখানে তো বলেনি, কোনো ঝামেলা নেই, যদি থাকতো তাহলে লিখতি, তুই লিখতি এখানে ইন্টারেস্ট অন এনএসসি বলে টাকাটা লিখতি, টাকাটা লিখতি, কিন্তু 6 নম্বর বছরের ইন্টারেস্টটা বাদ দিয়ে। বোঝা যাচ্ছে না কি বলছি? তাহলে এখানে ইনভেস্টমেন্ট ইন এনএসসি। কত টাকা দিয়েছি ইনভেস্টমেন্ট এনএসসি বল? 50,000 টাকা। তারপর পেমেন্ট অফ টিউশন ফিস, এটাও ছিল 80C-তে। 80C-তে ছিল টিউশন ফিসের টাকাটা, কিন্তু কতজন চাইল্ডের টিউশন ফিস দিতে পারবো? ম্যাক্সিমাম বলেছিলাম 2 চাইল্ডেরই টিউশন ফিস দিতে পারবো, বেশি না। তাহলে টিউশন ফিস, ঠিক আছে তো, বুঝতে পারছিস তো? তাহলে লেখ এখানে টিউশন ফিস। দেখ মোটামুটি কিন্তু 80C একটু রিভিশন হয়ে গেল। টিউশন ফিস কত টাকা? 30,000 টাকা। আর কি বলেছে? আর কিছু চোখে পড়ছে না রে, বুঝতে পারলি তো? আর কিছু নেই 80C-তে, 80C আর কিছু নেই। আচ্ছা আমি যা বললাম এছাড়াও 2 পয়েন্ট এক্সট্রা আছে, 2 পয়েন্ট এক্সট্রা কী কী বললাম? দেখবি বাড়ি করার জন্য অনেকে লোন নেয় না, জানিস তো? বাড়ি করার জন্য অনেকে লোন নেয়। তো লোন নিলে তো প্রতি মাসে বা বছরে, মাসেই তো দেয় না, ইনস্টলমেন্ট দেয় না? ইনস্টলমেন্টের মধ্যে কী দেয়? ইনস্টলমেন্টের মধ্যে কী থাকে জানিস? ইনস্টলমেন্টের মধ্যে কী করে ইনস্টলমেন্ট তৈরি হয়? প্রিন্সিপাল আর ইন্টারেস্ট দুটো মিলে। তুই ভাব ইন্টারেস্ট লোন কোথায় চলে যায়? হাউস প্রপার্টিতে না? প্রিন্সিপালটা আসে 80C-তে, বুঝতে পারলি তো? তার মানে কী বুঝতে পারলি? এখানে আসবে প্রিন্সিপাল অ্যামাউন্ট অফ লোন, ইন্টারেস্ট কিন্তু এখানে আসবে না। বোঝা যাচ্ছে তো কি বললাম? ধর এই বছর মানলাম, এই বছর ধর 1 লাখ টাকা তুই ইনস্টলমেন্ট দিয়েছিস, যার মধ্যে 15,000 টাকা ছিল ইন্টারেস্ট, তাহলে প্রিন্সিপাল কত? 85,000, সেই 85,000 টাকা এখানে আসবে। বুঝতে পারছিস ব্যাপারগুলো কি বলছে? আর কি আসে? আর এক্সট্রা কি আসে? এই যে বললাম, দেখবি পিপিএফে ইনভেস্ট করে 80C-তে আসে, আরপিএফ, এইসব জিনিস থাকতে পারে, সেইগুলো আসবে। আর আর জেনারেলি কিছু থাকার দরকার নেই, মানে বেসিক্যালি বলে দিলাম, বেসিক জিনিসগুলো তোকে বুঝিয়ে দিলাম। বুঝতে পারছিস তো? হয়ে গেল। বল টোটাল কত হলো? টোটাল কত দেখতে পাচ্ছিস? 1,30,000। এখানে লিখলাম 1,30,000। শোন কথা শোন। দেখ আমি অঙ্কটা হয়তো এই অঙ্কটা করতে অনেক টাইম নিচ্ছি, বাট এর মধ্যেই আমি বাকি সব জিনিস বোঝাচ্ছি। আমি একটা অঙ্কের মধ্যে সব কটা জিনিস কভার করার চেষ্টা করছি। 80C রুল বলেছিলাম, 80C-তে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? মাত্র বললি, বল। 80C-তে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা ছাড় পাওয়া যায়। কত টাকা? মাথায় রাখবি। আরে এটা তো শুধু ভাবিস না যে ট্যাক্সের সিলেবাসে পড়ার জন্য, এর পরবর্তী সময় তো তোরা চাকরি বাকরি করবি, ইনকাম করবি, তো এই জিনিসগুলো তোদের জানতে হবে। এটা জেনারেল, তো নলেজ পারপাস, এটা তো নলেজ জানা দরকার, প্রতিটা মানুষের জানা দরকার, ঠিক আছে? তাই 80C-তে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পাওয়া যায়? 1.5 লাখ টাকা। হ্যাঁ, এমন হয় না 2 বছর পরেও যে 1.5 লাখ টাকা হবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, এর রেঞ্জ চেঞ্জ হতে পারে, লিমিটটা চেঞ্জ হতে পারে, ঠিক আছে তো? আমরা যখন পড়তাম তখন 1 লাখ টাকা ছিল, এখন 1.5 লাখ টাকা হয়েছে। তো কি বললাম? 80C-তে ম্যাক্সিমাম কত টাকা তুই ছাড় পেতে পারিস? ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা। এখানে কত টাকা হয়েছে? 80C কত হয়েছে? 1,30,000। তাহলে ছাড় পাবে কত? 1,30,000 পাবে না 1.5 লাখ পাবে? 1,30,000 পাবে, একদম নর্মাল জিনিস, ঠিক আছে তো? হয়ে গেল, 80C হয়ে গেল। এবার দেখবো 80D-তে কিছু আছে কিনা, বল তোরা, বল দেখি 80D-তে কি বলা ছিল? 80D-তে কি বলা ছিল? জেনে রাখ, ইজি জিনিস, সেগুলো জান সবাই। 80D-তে কি ছিল? মেডিক্লেম। মনে পড়ে? মেডিক্লেম, সবাই এটা জানতে হবে তাদের। মেডিক্লেম কোন ধারায় ছাড় পাওয়া যায়? 80D-তে ছাড় পাওয়া যায়, ঠিক আছে তো? আরও কিছু বলে দিই, দেখ আমি এখানে কোশ্চেন পড়লাম না, কি বলেছে আমি এখন পড়িনি। 80D-তে মেডিক্লেম পাওয়া যায়। তবে কি মেডিক্লেম তুই তখনই ছাড় পাবি যদি চেকের মাধ্যমে দিস। তুই যদি কাউকে, তুই যার কার সাথে মেডিক্লেম করছিস, তুই ক্যাশ টাকা দিস না, কখনোই ছাড় দেবে না। এই জন্য তোদের মাথায় যদি বুদ্ধি থাকে, তুই যদি মনে করিস যে না আমি ছাড় পেতে চাই, আমি ডিডাকশান পেতে চাই, বলি না ছাড় পেয়ে আমার লাভ কি? আরে ছাড় পেয়ে তোর লাভ কি? ছাড় যদি পেয়ে যাস তাহলে গভর্নমেন্টকে ট্যাক্স কম দিতে হবে, এটাই তো তোর লাভ, এটাই তো তোর সবচেয়ে বড় লাভ, ঠিক আছে তো? তার মানে মেডিক্লেম তোকে সবসময় চেকেই তবে, ক্যাশে দিলে কখনো ছাড় পাবি না। এবং তুই মেডিক্লেম করবি জেনে দেখতে হবে জিআইসিআইতেই মেডিক্লেম করাতে হবে, তাহলে তুই ছাড় পাবি। মানে IRDA দ্বারা অনুমোদিত হতে হবে। IRDA মানে ইন্স্যুরেন্স রেগুলেটরি, ঠিক আছে, ডেভেলপমেন্ট অথরিটি। বুঝতে পারছিস তো? এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। দেখ কি বলেছে এখানে, মেডিক্লেমটা কি বলেছে? বলছে মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড হিমসেলফ, নিজের জন্য করেছে 10,000 টাকা, ঠিক আছে তো? আর মেডিকেল ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেড ফর হার ফাদার, ঠিক আছে, নট ডিপেন্ডেন্ট, এজ 65 বছর, মানে সিনিয়রের জন্য করেছে 19,000 টাকা। তাহলে বুঝতে পারছিস তো মেডিক্লেম নিয়মটা, রুলটা লিখেছিলাম, তাহলে লেখ 80D বলে লেখ। কি ছিল মেডিক্লেম?
নিজের জন্য কত দিয়েছে? নিজের জন্য দিয়েছে 10,000 টাকা, ঠিক আছে তো? নিজের জন্য দিয়েছে 10,000 টাকা। আর সিনিয়রটা কে ছিল দেখ, তার মানে ওর ফাদার ছিল, তাই তো? প্যারেন্টসের জন্য কত দিয়েছে? 19,000 টাকা। একটু দেখে নিস না, 80 দেখে নিস, কত সুন্দর নিয়ম লিখিয়েছিলাম, ওটা একটু ভালো করে পড়ে নিস। 10 আর 19 যোগ করে কত হচ্ছে? 29,000 টাকা। কি দেখি 80 রুল দেখছিস? কি লেখা ছিল বল? সিনিয়রের জন্য কত টাকা লেখা ছিল আর নন সিনিয়রের জন্য কত টাকা লেখা ছিল? সিনিয়র সিটিজেনের জন্য ম্যাক্সিমাম কত টাকা ছাড় লেখা ছিল আর নন সিনিয়রের জন্য কত টাকা লেখা ছিল? টোকেন এটা তাহলে বল দেখি, সাগ্নিক এখানে প্যারেন্টস মানে ফাদারের কথা বলেছো, সিনিয়র ক্যাটাগরি প্যারেন্টস। আমরা যখন 80 করেছিলাম দুটো ক্যাটাগরি ফেলেছিলাম, একটা নন সিনিয়রের ক্যাটাগরি ফেলেছিলাম, একটা সিনিয়র। তো প্যারেন্টস তো সিনিয়র ক্যাটাগরির মধ্যে পড়ে যাচ্ছে, কেন প্যারেন্টস সিনিয়রই পড়বে এমন কথা নেই, এখানে প্যারেন্টসের বয়স 65 বছর বলেছে। আমি লিখেছিলাম, নোটে লেখা ছিল প্যারেন্টস যদি 60 বছরের বেশি হয়, প্যারেন্টসের এজ যদি 60 বছরের বেশি হয়, তাহলে ম্যাক্সিমাম কত টাকা ছাড় পায়? 50,000 টাকা, ঠিক আছে তো? কিন্তু প্যারেন্টস কত টাকা খরচ করেছে? প্যারেন্টসের জন্য কত টাকা প্রিমিয়াম দিয়েছে? 19,000 টাকা। ও কি 50,000 টাকা ছাড় পাবে? 19ই ছাড় পাবে, 19। আর নন সিনিয়র মানে যার কথা বলছি, যে কি ছিল, মিস শ্রীমতী এ সেন, ঠিক আছে, সরি মিস না, শ্রীমতী এ সেন। শ্রীমতী, ওর কত বয়স ছিল? 40 বছর না? 40 বছর মানে কি 60 বছরের নিচে, তাহলে কত টাকা? 36 বছর, যাই হোক 36 বছর ছিল, মনে পড়ছে না কত ছিল। 36 বছর, 60 বছরের নিচে হলে কত টাকা ছাড় পাওয়া যায়? ম্যাক্সিমাম 25,000 টাকা। তো 25,000 টাকা তো পেমেন্ট করেনি, কত পেমেন্ট করেছে? 10 আর 19 মিলে টোটাল কত? 29,000। এত এখানে না, এখানে তোর অরিজিনাল মেডিক্লেম হচ্ছে না, এখানে তো জেনে রাখতে হবে মেডিক্লেমে এটাই আসে, ব্যাস, এত কিছু বেশি জানতে হবে না এখানে। আমার কথা বুঝতে পারছিস তো? এখানে অত কিছু টাপ দেবেই না। এখানে যেমন দুজনের বলে যায়, অন্যান্য অঙ্কে বলবেই না, বলে মেডিক্লেম পেড বাই চেক, শুধু এইটুকু লিখে দেবে, টাকাটা এত কোথায় ঝামেলা যেতে হবে না। তো বুঝতে পারছিস তো ব্যাপারগুলো কি বলছি? কোথায় লিখবি বল? সেকেন্ড ঘরে লিখবি, 29,000 টাকা লিখে দে মেডিক্লেম, সেকেন্ড ঘরে 29,000 টাকা লেখ। নেক্সট বল, নেক্সট কি বলেছিল? বুঝতে পারছিস তো? দেখ, এই অঙ্কগুলো করতে খুব ইন্টারেস্টও লাগে, অন্যান্য সাবজেক্ট তুলনায় এই চ্যাপ্টার এই অঙ্কগুলো শিখতে অনেক ইন্টারেস্টিং আছে, মানে জানতে পারবি অনেক কিছু। এই তোরা যখন ধর অনেকে দেখবি অনেকে ট্যাক্স কনসালটেন্টের কাজ করে, তারপর দেখবি অনেকে চার্টার্ড ফার্মে ঢোকে, চার্টার্ড ফার্মে ধর গ্র্যাজুয়েশন পর অনেকে চার্টার্ড ফার্মে ঢোকে, এই কাজগুলোই কিন্তু ওরা শেখে, প্রচুর কাজ শেখে, এইগুলো খুব ভালো জিনিস, এই কাজটা শিখে মানে প্রচুর ইনকামও করতে পারবে এখান থেকে। এক একজনের ট্যাক্সের ফাইল করে কত টাকা কামায়, অনেক টাকা ইনকাম করতে পারবে ট্যাক্সের ফাইল করে। এক একটা ফাইল ধর কেউ 2,000 3,000 এরকম করে চার্জ করে, শুধু এই ফাইল করে দেবে। ধর এটা ধর নর্মাল, ধর কি আছে, শ্রীমতী এসেন তো, হয়তো এর ফাইলটা ও যদি নিজে করতে না পারে, কাউকে দিয়ে করায় না, ওই এমনি 1,000 টাকা নিয়ে নেবে, করতে এমনি 1,000 টাকা নিয়ে নেবে, ঠিক আছে তো? কি বললাম বুঝতে পারছিস তো? তা আমাদের ফাইল যেমন আমি নিজেই করে নিই, কিন্তু করে নেই, যে জানবে না সে কিন্তু নিজেই মানে অন্য কিছু করে সে টাকা নেবে তো। আর যারা কাজ করে তারা মেনলি বিজনেস ফাইল নেই, বিজনেস ফাইলে প্রচুর টাকা পাওয়া যায়, বুঝতে পারছি? এগুলো খুব জানার দরকার, কিন্তু বোঝ এগুলো, ব্যাপারগুলো বোঝ একটু। আচ্ছা, তারপর কি বলেছে? 80D হলো, এইবারে 80Dর পর কত নম্বর সেকশন আছে জানিস তো? 80DD। বল দেখি 80DD কি ছিল, পয়েন্টটা কি ছিল? 80DD কি থাকে মনে আছে? না 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 না, পাতা উল্টে না। 80DD কি ছিল? হ্যান্ডিক্যাপ পার্সন, ফ্যামিলিতে অনেক হ্যান্ডিক্যাপ পার্সন থাকতে পারে, তার ট্রিটমেন্টের জন্য যদি কোনো খরচ করা হয়, সেটা হচ্ছে 80DD। ভালো করে বোঝ, হ্যান্ডিক্যাপ পার্সনের জন্য। সেখানে আবার ছিল, লিমিট বেঁধেছিল, বলছে তুমি যত টাকায় খরচ করো আমার জানার দরকার নেই। ওই ইনকাম ট্যাক্স অথরিটি বলে দিয়ে তুমি কত টাকা খরচ করছো আমার জানার দরকার নেই, তোমাকে জানতে হবে কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ। যদি পুরোপুরি হ্যান্ডিক্যাপ হয়, মানে 100% যদি হ্যান্ডিক্যাপ হয়, বুঝতে পারলি তো, তাহলে পুরো 1,25,000 টাকা ছাড় দিয়ে দেবে। আর যদি 80% হ্যান্ডিক্যাপ হয়, তাহলে 75,000 টাকা ছাড় দেবে। এবার তুই বলি কী করে বুঝবো কত পার্সেন্ট হ্যান্ডিক্যাপ? গভর্নমেন্ট হাসপাতালে যেতে হবে, ওরা সার্টিফিকেট তৈরি করে দেবে। দেখ, আমি পুরো ডিটেলসে, ওখানে আমি এত ডিটেলসে এই অঙ্কে বলতে পারবো না, ওখানে অনেক ডিটেলসে বলেছিলাম কী কী রোগের নামও বলেছিলাম, কত নম্বর ধারায় ওই রোগের কথা বলা হয়েছে সব কটা বলেছিলাম, ঠিক আছে?
হ্যান্ডিক্যাপ পার্সন বুঝতেই পারছিস হ্যান্ডিক্যাপ পার্সন কোনগুলো, শুধু হ্যান্ডিক্যাপ না আরও অনেক রকমের রোগ থাকে, ঠিক আছে? তো ওই তো কি বল না কি একটা সিনেমা দেখেছিলি কোই মিল গায়ে, ছিল না একটা সিনেমায় ছিল, ও কিন্তু হ্যান্ডিক্যাপ ছিল, তারপরে এরকম বিভিন্ন সিনেমায় দেখিস তো কত সিনেমায় ছিল, তাই তো এরকম দেখবি ওইগুলো হ্যান্ডিক্যাপ পার্সন। আরও অনেক আছে, শুধু অনেক আমি মনে বলেও দিয়েছিলাম 10-12টা রোগের নাম বলেছিলাম কী কী রোগ হতে পারে। তো বল এখানে এবার কোশ্চেনটা পড়ে, এখানে ভাববি কি এত গল্প বলে দেবে, কোনোদিন এত গল্প বলে দেবে না, আর শুধু বলে দেবে শুধু হ্যান্ডিক্যাপ পার্সন। দেখ কি বলেছে পড় না, বলেই দিয়েছে আবার। তো সি ইনকার্ড এক্সপেন্ডিচার ফর মেডিকেল ট্রিটমেন্ট অফ আর ডিপেন্ডেন্ট ব্রাদার, ঠিক আছে? তো সাফারিং সিভিয়ার ডিসেবিলিটি বলেছে, সিভিয়ার ডিসেবিলিটি, এটা সিভিয়ার মানে ও যে রোগটা সিভিয়ার মানে কি 100%-এর কাছাকাছি, ঠিক আছে? তো সিভিয়ার মানে 100%-কে রিপ্রেজেন্ট করে। কত টাকা খরচ করেছে বল? সিভিয়ার ডিসেবিলিটি মানে কি? সিভিয়ার ডিসেবিলিটি মানে পুরো 100%ই কিন্তু হ্যান্ডিক্যাপ, পুরো 100%। তো মানে কত টাকা ছাড় পাবে? 100% হলে 1,25,000। তাহলে কত টাকা ছাড় লেবো ওখানে? 1,25,000 টাকা। তুই এগুলো পুরো ব্যাপার পুরো ফুল নলেজ জানতে গেলে ভিডিওগুলো দেখতে হবে, ভিডিওতে সব ডিটেলসে বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আন্ডার সেকশন 80 ঠিক আছে? তো তাহলে কত লিখবি ওখানে? 1,25,000। এবার তুই বললিস না আমি 1,25,000 কোথা দিয়ে পেলাম, এটা রুল বললো, আমি পাইনি, রুল বললো এটা 1,25,000 হবে, ঠিক আছে? রুল বলে দিলে 1,25,000 হবে। তাহলে লেখ এখানে 1,25,000 লেখ। লেখ এখানে তো যেই কথা লেখায় সেটাও লিখতে পারিস। লেখ মেডিকেল, এরম লেখ মেডিকেল ট্রিটমেন্ট, আমি লিখছি না তোরা লেখ মেডিকেল ট্রিটমেন্ট, লেখ মেডিকেল ট্রিটমেন্ট অফ হার ডিপেন্ডেন্ট ব্রাদার, হ্যাঁ ব্যাকেটে লেখ মেডিকেল ট্রিটমেন্ট, যা লেখা হয় পুরো দেখে দেখে তুকে দে। মেডিকেল ট্রিটমেন্ট অফ হার ডিপেন্ডেন্ট ব্রাদার সাফারিং ফ্রম সিভিয়ার ডিসেবিলিটি, সিভিয়ার ডিসেবিলিটি। আবার বলছি মেডিকেল ট্রিটমেন্ট অফ হার ডিপেন্ডেন্ট ব্রাদার সাফারিং ফ্রম সিভিয়ার ডিসেবিলিটি। বুঝতে পারছি? দেখ কত আমি কিন্তু অঙ্কটা অনেক 10 মিনিটের মধ্যে অঙ্কটা শেষ হয়ে যেতে পারতো। সিভিয়ার ডিসেবিলিটি, ঠিক আছে? আমি অঙ্কটা 10 মিনিটের মধ্যে কমপ্লিট করে দিতে পারতাম, কিন্তু করলাম না। আমি একটা অঙ্ক দিয়ে এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম যাতে বাকি অঙ্কগুলো কভার করতে পারিস, তাই না? একটা অঙ্কে বোঝানোর চেষ্টা করলো। আচ্ছা বল তারপরের পয়েন্টটা কি বলেছে? দেখ ডোনেশন টু রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, হ্যাঁ এটা চিন্তা কর, যেটা আমি করাইনি। ডোনেশন টু রিকগনাইজ পলিটিক্যাল পার্টি, এটা কেন করাবো? এটা থাকেও না, একটা দুটো লাইন থাকে, ফালতু আলাদা করে সময় নষ্ট করবো কেন? রিকগনাইজ পলিটিক্যাল পার্টি মানে বুঝছো, রিকগনাইজ এমন পলিটিক্যাল পার্টিতে ডোনেট করেছে যেটা কিনা রিকগনাইজড, ঠিক আছে? তো রিকগনাইজ পলিটিক্যাল পার্টিতে কত ডোনেট করেছে? 20,000 টাকা। এটা কত নম্বর সেকশনে আসে? লেখ আন্ডার সেকশন 80 জিজিসি, কি বললাম? জিজিসি, ঠিক আছে? এটা যে 80 জিজিসি, এটা ছিল না বললাম তো, এটা করাইনি। আন্ডার সেকশন 80 জিজিসি লিখবি ডোনেশন টু পলিটিক্যাল পার্টি। কত টাকা দিয়েছে? 20,000 টাকা। 20,000 টাকায় বসিয়ে দিবি, পুরোপুরি 20,000 টাকায় বসিয়ে দে। তো বল টোটাল কর কত হচ্ছে করে বল, সেওসি বল দিই টোটাল কত হচ্ছে? $3,04,000 আউটারে বসিয়ে দে। ভাব তোরা ভাব, এই জিনিসগুলো ভাবে বোর্ডের দিয়ে টাকা দেখ। ভদ্রলোকের ইনকাম, টোটাল ইনকাম এত টাকা, ভাব ডিডাকশন নেওয়ার সুবিধাটা কি? ও যদি ডিডাকশন না নিত তাহলে এত টাকার উপর ট্যাক্স দিতে হতো, বুঝতে পারছিস তো? ও ডিডাকশন নিল মনে, তার মানে কি 3 লাখ টাকা ডিডাকশন পেলো, মানে কতর উপর ট্যাক্স দেবে? মানে এস্টিমেট যদি বলি 9 লাখের উপর ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে ওর ভালো না খারাপ হলো? ভাব না তো কত ভালো হলো। ডিডাকশন তো অবশ্যই নেবে, প্রতিটা মানুষ চেষ্টা করে ডিডাকশন নেওয়ার, ঠিক আছে? তো এই জন্য দেখবি যে সমস্ত ট্যাক্স কনসালটেন্টের কাছে যারা কাজকর্ম করে ওরা বলবে যে তুমি এই জায়গায় ইনভেস্ট করো, তাহলে তুমি ডিডাকশন পাবে, আর ডিডাকশন পেলে গভর্নমেন্টকে ট্যাক্স কম দিতে হবে। তো সবাই চেষ্টা করে ডিডাকশনগুলো নেওয়ার, প্রতিটা মানুষ চেষ্টা করে। এই সবাই এলআইসিতে কেন টাকা রাখে? এলআইসিতে টাকা রাখলে তো সব ডিডাকশন পাবে, তাই তো? এই জিনিসগুলো বুঝতে হবে। মিউচুয়াল ফান্ড টাকা রাখবে, ডিডাকশন পাবে, বুঝতে পারছিস তো? পোস্ট অফিসে টাকা রাখলে ডিডাকশন পাবে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। তো দেখ এটা থেকে এগুলো বাদ দে, বাদ দিয়ে বল কত হলো বল? 9,46,000 কত হলো টোটাল ইনকাম? এটা বল টোটাল ইনকাম। সাগ্নিক তোকে একটা কোশ্চেন করলাম, বল এই যে ভদ্রমহিলা, ভদ্রলোক তো না, ভদ্রমহিলা শ্রীমতী এ সেন, আচ্ছা ও কি কোনো রিবেট পাবে? ছোট্ট একটা সিম্পল কোশ্চেন করলাম, ও কি কোনো রিবেট পাবে? বল রিবেট পাবে না কেন? টোটাল ইনকাম যদি 5 লাখের বেশি হয় তাহলে রিবেট পাবে না। বেশ,
এইমাত্র কেন লেখালাম, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। কোনটা? রিবেট। রিবেট হচ্ছে কোনো পার্সেন্ট, সে তোর এখানে কি বলেছে, সে যেই বয়সী হোক, এজ ম্যাটার করে না, রিবেট তখনই পাবে যদি 5 লাখ টাকার নিচে ইনকাম করে। ইনকাম কত এখানে বল, ইনকাম কত আছে? 9,46,000, তাহলে কখনোই রিবেট পাবে না। রিবেট 5 লাখের বেশি হলে রিবেট পাবে না, 5 লাখের কম হলে রিবেট পাবে। তো 9 লাখ তো 5 লাখের বেশি হচ্ছে, তাই রিবেট পেল না। বোঝা গেল? এত কি টোকা হয়েছে তো? যার যার টোকা হয়নি টুকে নে, যার যার টোকা হয়নি টুকে নে। এবার ট্যাক্স লাইবিলিটি শেখাবো। আচ্ছা দেখ, এবার ট্যাক্স লাইবিলিটি বের করবো, শোন। লেখ এবার, লেখ ট্যাক্স লাইবিলিটি। এবার লেখ ট্যাক্স লাইবিলিটি অফ, কি ছিল? শ্রীমতী না? লেখ অফ শ্রীমতী এ সেন, অফ শ্রীমতী এ সেন ফর দ্য অ্যাসেসমেন্ট ইয়ার 2020-21। ঠিক আছে তো? এটা তার পার্টিকুলার্স, আর এটা তার রুপিসের ঘর করলাম। হ্যাঁ একটাই। প্রথমে লেখ ট্যাক্স অন, প্রথমে কার ট্যাক্স বের করবি জানিস? প্রথমে স্পেশাল ইনকাম, স্পেশাল, বুঝতে পারছিস? স্পেশাল ইনকাম জানিস? স্পেশাল ইনকাম কোনগুলো? লং টার্ম, লটারি আর শর্ট টার্ম, এগুলো হচ্ছে স্পেশাল ইনকাম। তাহলে প্রথমে লেখ ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন। লেখ ট্যাক্স অন লং টার্ম ক্যাপিটাল গেইন। তো বল লং টার্ম ক্যাপিটাল গেইন কত ছিল? তোরা দেখতেই পাচ্ছিলি লং টার্ম ক্যাপিটাল গেইন কত টাকা ছিল? 1 লাখ টাকা। আচ্ছা লং টার্মের উপর কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? লং টার্মের উপর কত পার্সেন্ট স্পেশাল রেট কিছুক্ষণ আগে বলেছিলাম, মনে আছে? লং টার্মের উপর কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? 20%। 20%, লং টার্মের উপর 20%। তাহলে 1 লাখের উপর 20% 20,000 টাকা। এবার লেখ ট্যাক্স অন শর্ট টার্ম ক্যাপিটাল গেইন, সরি ট্যাক্স অন লটারি ইনকাম, শর্ট টার্ম তো নেই, ট্যাক্স অন লটারি ইনকাম। রেডি হলে বলিস আমি একটা কোশ্চেন করবো, কেননা তোদের অ্যান্সার দেওয়াটা খুব জরুরি। তো লটারি ইনকামের ওপর কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়? 30%, তোরা সবাই জানিস। কিন্তু কত টাকার ওপর 30% লিখবো বল? 1 লাখের ওপর না 70-এর উপর? এটা বল। 1 লাখের ওপর। 1 লাখের ওপর, এটা ভুল করে বলবি না, 70,000 টাকার উপর, 1 লাখ টাকার উপর 30% ট্যাক্স দিতে হবে, বুঝতে পারলি? তাহলে এখানে লেখ 1 লাখ টাকার উপর 30%, 30,000। এটাও হয়ে গেল। এইবার হচ্ছে ট্যাক্স অন নর্মাল ইনকাম। আমি মুছে দিয়েছি, তোরা একটু বলতো টোটাল ইনকাম কত বেরিয়েছিল আমাদের? তোরা বল দেখি। 9,46,000। আচ্ছা আমি যদি এমনি একটু বোঝাই, তোদের লিখতে হবে না। ধর 9,46,000 টাকা টোটাল ইনকাম, তাই তো? টোটাল ইনকাম এত টাকা, 9,46,000, হ্যাঁ তো? এই 9,46,000 তো 3টে ভাগ, একই না? বল না 3টে ভাগ। বুঝতে পারছিস কেন 3টে ভাগ বললাম? একটা লং টার্ম LTCG, লং টার্ম ক্যাপিটাল গেইন, একটা লটারি, আর হচ্ছে নর্মাল, হ্যাঁ কি না? তোদের মাথায় অন্য কোনো কোশ্চেনই থাকবে না, কত ইজি লাগবে বল। লটারি লং টার্ম কত ছিল? 1 লাখ টাকা, 1L লটারি 1L, তাহলে বাকিটা হচ্ছে তো নর্মাল। তার মানে 9,46,000 থেকে 2 লাখ বাদ দিলে কত হয়? 7,46,000 টাকা তোর নর্মাল ইনকাম, বুঝতে পারলি? তাহলে 7,46,000 উপর তোকে স্ল্যাব রেটে চার্জ করতে হবে, বুঝতে পারলি? বুঝতে পারছিস তো? তাহলে দেখ, এটা তোর যদি মনে হয় তোর রাফ ক্যালকুলেশন, তোর টোকার দরকার, রাফটা টোকা দেওয়া, তুই টুকতে পারিস। আর যদি মনে হয় টোকার দরকার না, টুকবি না। ঠিক আছে, আমার কথা বুঝতে পারলি তো? 7,46,000 উপর ট্যাক্স চার্জ করবো। হ্যাঁ হ্যাঁ, অঙ্ক শেষ, অঙ্ক ওখানে, অঙ্ক অল্প একটু লাগবে। তাহলে কি করে চার্জ করবো? দেখ 7,46,000, আমাদের রেটটা কি ছিল একটু দেখে নে। প্রথমে কি ছিল? 2.5 লাখ টাকা অবধি নীল, তাই তো? 2.5 লাখ থেকে 5 লাখ অবধি কত পার্সেন্ট? 5%। তারপর 5 লাখ থেকে 10 লাখ টাকা অবধি 20%। দেখ আমি কি করলাম, আমি এখানে দেখ, আমি সুন্দর ডায়াগ্রাম, আমি লাইন ডায়াগ্রাম করতে বেশ ভালো লাগে। লাইন ডায়াগ্রাম করলে ব্যাপারটা ক্লিয়ার মাথায় ঢুকবে। আমি সব রকমই শিখিয়ে দেবো, লাইন ডায়াগ্রাম হোক বা এমনি ডায়াগ্রাম হোক। দেখ না আমি কি করলাম, আমি চারটা এখানে 0 থেকে 2.5 লাখ, তাই তো? তারপর এটা 2.5 লাখ 1 থেকে কত হবে? এটা 5 লাখ,
তারপর 5 লাখ 1 থেকে 10 লাখ। তোরা শুধু বলবি বুঝতে পারছিস কিনা, মেন আর কিছু না। এটা 5%, না সরি এটা 0%, এটা 5%, তাই তো? আর এটা 20%। না আমি 10 লাখের উপর যাবো কেন বল না, তুই 10 লাখের উপর কেন যাবি? আমার ইনকাম করেছে কত, তা এই পোর্শনেও কত ইনকাম, এরপর কোনো ট্যাক্স দিতে হবে বল? এখানে 0 ট্যাক্স দিতে হবে, কেন 2.5 লাখ টাকা অবধি তো কোনো ট্যাক্স দিতে হবে না। 2.5 লাখ থেকে 5 লাখ অবধি মানে 2.5 লাখের উপর 5% ট্যাক্স দিতে হবে, মানে কত হচ্ছে 12,500। বল তোরা কি এগ্রি করছিস 12,500? আরে এগ্রি কর, নাহলে বোঝ, আমি জিজ্ঞাসা কর, আমি বলে দিচ্ছি। 2.5 লাখ টাকা অবধি 0% ট্যাক্স দিতে হবে, কিন্তু 2.5 লাখ থেকে 5 লাখের ওপর, 2.5 লাখ থেকে 5 লাখ মানে কত টাকা হচ্ছে 2.5 লাখ টাকা, তা 2.5 লাখ টাকার যদি 5% ট্যাক্স দেয় তাহলে কত হচ্ছে 12,500। কিন্তু ভদ্র তারা বলছে 5 লাখ থেকে 10 লাখের মধ্যে হলে 20% ট্যাক্স দিতে হবে। ও কি 10 লাখ ইনকাম করেছে? না, কত করেছে? 7,46,000, 7,46,000, তখন 5 লাখ তো হয়ে গেছে, তাহলে বাকি রইলো কত আর বল? বাকি আছে কত আর? 2,46,000। তো 2,46,000 ওপর 20% ট্যাক্স দিতে হবে। কর কত, তাহলে টোটাল করলি 12,500 যোগ 49,200, এটা হচ্ছে টোটাল ট্যাক্স হলো। বল 61,700। আরে করার তো অনেক রকম নিয়ম আছে, বাট আমার সবচেয়ে বেস্ট লাগলো, দেখ ভুল হবে না, দেখ ভুল হবে নাকি বল? এটা কি তোর বেশি কঠিন লাগছে? আমি অন্যরকমভাবে শেখাবো, আরও 3-4 রকমভাবে করাতে পারবো, কোনো অসুবিধা নেই। দেখ এটা বুঝতে পেরেছিস কি, এটা বুঝতে পেরেছিস ডায়াগ্রামটা বুঝেছি? আমি প্রথম দিন মনে কর 4th সেমিস্টার যেদিন ট্যাক্স ফার্স্ট পড়ালাম সেই দিন এইভাবে করিয়েছিলাম, এখন চার্ট দিয়েছিলাম, খাতা খুলে দেখবি আছে। তাহলে টোটাল কত হলো? 61,700 টাকা। বুঝতে পারলি তো? এটা হয়ে গেলে মুছে দেবো। এটা সবার টুকছিস কি? এটা টোকা হয়ে গেলে বলবি। তুই কি তোর কি বুঝতে অসুবিধা হয়েছে? তোর বুঝতে অসুবিধা হয়েছে? এটা বুঝতে অসুবিধা হয়েছে? ঠিক আছে, আর একটা নিয়ম করে দিচ্ছি। এটা বুঝতে আসলে আমার কাছে ভর্তি নিয়ম আছে, তুই চিন্তা করিস না। আচ্ছা আস্তে, এ টোকা হয়েছে তো? ও বললো মনে একটু বুঝতে পারছি না। দেখ আর একটা সিস্টেম আছে যেটা করে সবাই, এটা তো আমি অন্যভাবে করলাম, যেটা আর একটা সিস্টেম সবাই করে। কি করে জানিস তো? তোকে বলেইছি, শোন এদিক টাকা। এই টাকা সবাই কি করে, এখানে একটা ইনকামের ঘর করলো, আর এখানে রেটের ঘর করলো, আর এখানে অ্যামাউন্টের ঘর করলো। তো বল প্রথম 2.5 লাখ টাকা অবধি কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয় বল দেবাশিস? 0%। তারপর 2.5 লাখ থেকে 5 লাখ টাকা, এটা তো একটা স্ল্যাব, কত পার্সেন্ট? 5%, মানে ডিফারেন্স কত? 12,500। সরি 2.5 লাখ, 2.5 লাখের 5% করলে 12,500 হয়। এটা টোকার দরকার নেই, বোঝাচ্ছি। আর 5 লাখ টাকার ওপর, 5 লাখ থেকে 10 লাখ অবধি হলে কত পার্সেন্ট? 20%। এখানে 20% লিখলাম, কিন্তু 10 লাখ টাকা তো ইনকাম করেনি। কত টাকা এক্সট্রা ইনকাম করেছে? 2,46,000। তাই আমি এখানে লিখলাম ব্যালেন্স ইনকাম। বুঝতে পারলি তো? এটা করে যেটা হয়েছিল, কত হয়েছিল বল? কত? 49,200। টোটাল হয়েছিল 61,700। বুঝতে পারলি ব্যাপারটা? আশা করি বুঝে গেছিস, পুরো ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, তাই তো? দুটো সিস্টেমে শিখিয়ে দিলাম, যেটা তোর ভালো লাগবে। তো টোটাল করে কত হচ্ছে বল? 1,11,700 হচ্ছে। এটাকে বলে ট্যাক্স লাইবিলিটি। কি বলে? লাইবিলিটি মানে জানিস তো তোরা? তোরা জানিস লাইবিলিটি মানে? দায় মানে কি? আরে দায় মানেটা কি? লাইবিলিটি মানে তো দায়, বুঝলি? মানে বললি দায়, কিন্তু দায় মানে এই টাকাটা তোকে পেমেন্ট করতে হবে। কাকে পেমেন্ট করতে হবে? গভর্নমেন্টকে। তোকে এত টাকা গভর্নমেন্টকে পেমেন্ট করতে হবে। 1,11,700। শোন, এটা বুঝতে করতে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছি। ট্যাক্স লাইবিলিটি, এত টাকা গভর্নমেন্টকে তোকে পেমেন্ট করতে হবে, ঠিক তো? এবার প্রশ্ন হলো, দেখ কত টাকা পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে? 1,11,700। নিশ্চয়ই এই ভদ্রলোক অ্যাডভান্স টাকা দিয়ে রেখেছিল গভর্নমেন্টকে। গভর্নমেন্ট কখনো, গভর্নমেন্ট কি বলেছে, মানে রুল আছে, অ্যাডভান্স ট্যাক্স বলে তোদের একটা টপিক আছে, পড়বি। সেখানে লেখা আছে, ধর আজ যদি মনে হয় আমাদের পরের বছর গভর্নমেন্টকে 30,000 টাকা ট্যাক্স দিতে হবে, তার মানে আমি অ্যাডভান্সের আওতায় পড়ে গেলাম। অ্যাডভান্সের আওতায় কারা পড়ে? 10,000 টাকা যদি 10,000 টাকার বেশি যদি ট্যাক্স হয়, তাহলে অ্যাডভান্সের আওতায় পড়ে যায়। তাহলে বুঝতে পারলি অ্যাডভান্সের আওতায় কারা পড়ছে? তাহলে বল, এ কি অ্যাডভান্সের আওতায় পড়বে? অবশ্যই পড়বে। ঠিক আছে, এবার দেখি ও কি 1,11,700। তো এইবার প্রথমে তোরা চলে আয় রিবেটে, চলে আয় রিবেট। রুল দেখ প্রথমে কি লেখা ছিল? প্রথমে ট্যাক্স লাইবিলিটি বের করবো, তারপরে তো রিবেট ছিল। দেখ তারপরে রিবেট ছিল। বল রিবেট কত নম্বর ধারায় ছিল? আন্ডার সেকশন 87A। বল রিবেট কত টাকা পাবে? 12,500। তো রিবেট 12,500 পাবে তো? হ্যাঁ 12,500 পাবে। রিবেট তো বললাম 5 লাখ টাকার উপরে হলে কোনো রিবেটই পাবে না, এখানে কোনো রিবেট পাবে না। বোঝা গেল তো?
রিবেট না না, কোথায় 5 লাখ টাকার নিচে? এটা তো ট্যাক্স, আমি বললাম টোটাল ইনকাম। আচ্ছা রিবেট হয়ে গেল, রিবেট হয়ে গেল। এইবার কর, এইবার তোকে কি করতে হয় এর সঙ্গে বল। এরপরে কি করতে জানিস তো, এই রিবেটটা হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু সারচার্জ হয়। সারচার্জ কিছুক্ষণ আগে বললাম, যদি 50 লাখ টাকার উপর ইনকাম করে তখনই সারচার্জ দিতে হবে। তো এই ভদ্রমহিলা কি 50 লাখ টাকা ইনকাম করেছিল? তা আমি তো সারচার্জ লিখিনি এই কারণের জন্য, বুঝতে পারলি তো? কোনো দিন অঙ্কে সারচার্জ পাবি না, কোনো দিন থাকবে না। কারণ ভাব না, একটা মানুষ কত টাকা ইনকাম করতে পারে। আর মানলাম একটা মানুষকে অনেক টাকাই ইনকাম করতে পারে, 50 লাখ টাকা না 50 কোটি টাকাও ইনকাম করতে পারে, সেটা কোনো ব্যাপার না। হ্যাঁ হ্যাঁ, তোর ইনকাম করতে পারে, ওরা সারচার্জ দেবে। তোর পরীক্ষায় কখনো ওরকম টাইপের অঙ্ক দেবে না, বুঝতে পারলি তো? মানে এত বড় বড় টাকার অঙ্ক দেবে না। আচ্ছা বুঝতে পেরেছি ব্যাপারটা। আচ্ছা শোন, এরপরে কি যোগ করতে হয়? এর সঙ্গে যোগ করতে হয় হেলথ অ্যান্ড এডুকেশন সেস, তাই তো? হেলথ অ্যান্ড এডুকেশন সেস। আচ্ছা তোরা জানিস এটা? এই দেখ তোদের একটু গল্পটা বলে দিই, ব্যাপারগুলো বলে দিই, এগুলো জানিস? এটা তোদের একদম পুরো 11 যখন পড়া আরম্ভ করেছিলি ট্যাক্স, সেখানে প্রথম বইয়ের প্রথম লাইনেই লেখা ছিল এই যে এডুকেশন সেস। এই এডুকেশন সেস কোথায় ইউজ করে জানিস? গভর্নমেন্ট এই এডুকেশন সেস কিন্তু রাস্তাঘাট তৈরি করতে লাগায় না। এই টাকাটা মানে সরকারি যে পড়াশোনা হয় না, পড়াশোনার জন্য এই টাকাটা খরচ করবে, এডুকেশন সেসে যে টাকাটা নেবে। হেলথ অ্যান্ড হেলথে হেলথ পারপাসে, মানে এই যে যত টাকা কালেক্ট করবে না গভর্নমেন্ট সারা বছর, হেলথ আর এডুকেশন সেস পারপাসে যত টাকা কালেক্ট করবে সেই টাকাটা কোথায় ইউজ করবে? এমন না তুই ভাবলি যে এই এডুকেশন সেসের টাকাটা ও রাস্তাঘাট করতে কাজে লাগাবে। এই সমস্ত এক একটা পারপাসের টাকা এক একটা পারপাসে লাগাবে। তাই হেলথ আর এডুকেশন, হেলথের টাকাটা হেলথে লাগাবে, এডুকেশন সেসের টাকাটা এডুকেশন সেসে লাগাবে, বুঝতে পারলি তো? ভাবিস না যে এখানে 4% অনেক টাকা হয়, কোটি কোটি টাকা যায় এখানে, কোটি কোটি টাকা চলে আসে এডুকেশন সেস হেলথে, মানে 4%। হিসাব কর, হিসাব কর, এর উপর 4% কত হবে? হ্যাঁ 4468, টোটাল কর। 1,16,168, তাই তো? 1,16,168। কিন্তু কিন্তু কত টাকা বেরিয়েছে বল? তুই চলে যাবি ব্যাংকে, এই টাকাটা দিতে হবে ব্যাংকে, তোকে তো যেতে হবে তো এই টাকাটা দিতে। কিন্তু ব্যাংক কিন্তু তোর আবার এই টাকাটা নেবে না, নেবে না এই টাকাটা, এই টাকা নেবে না। আচ্ছা আমি কি বললাম? 1,16,168। তো তার আগে তো একটা জিনিস করিনি, কি বলতো? ওই যে মনে কর ও না টিডিএস দিয়েছিল, মনে করতে পারছিস? টিডিএস দিয়েছিল, মনে কর লটারি ইনকাম। দেখ তো টিডিএস দিয়েছিল, একটু কোশ্চেনটা পড়ে নে আরেকবার। গভর্নমেন্টকে অলরেডি 30% ট্যাক্স দিয়ে দিয়েছে, তার মানে এর থেকে মাইনাস করতে হবে টিডিএস। টিডিএস মানে টিডিএস এর ফুল ফর্ম হচ্ছে ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স। কত টাকা দিয়ে রেখেছে টিডিএস? 30,000 টাকা। 30,000 টাকা মাইনাস করতে হবে এর থেকে, মাইনাস করে বল কত হচ্ছে? 1,16,168। 1,16,168 থেকে 30,000 টাকা বাদ দে, কত হচ্ছে দেখ? কত? 86,168। এত টাকা গভর্নমেন্টকে এখনো পর্যন্ত পেমেন্ট করতে হবে। কিন্তু যখন ব্যাংকে যাবো না, এই টাকাটা পেমেন্ট করলে হবে না। ব্যাংক এইরকম টাকা নেয় না। ব্যাংক কেমন নেয় জানো? পুরো রাউন্ড টাকা নেবে, বুঝতে পারলি? রাউন্ডেড ফিগার। রাউন্ড ফিগার মানে কিন্তু 86,200 টাকা নয়, মানে 86,170 টাকা নেবে। কি বললাম বুঝতে পারলি তো? এরকম টাকা হয়। তার মানে এটা 86,167, পরের লাইনে লিখবি 86,170। এটাকে লিখবি ট্যাক্স লাইবিলিটি, বা লিখতে হবে ফাইনাল ট্যাক্স লাইবিলিটি। ব্যাকেটে লিখবি রাউন্ডেড অফ। সেকশন লিখতে হবে আন্ডার সেকশন 288, লাইক আন্ডার সেকশন 288B। ঠিক আছে, শেষ, অঙ্ক শেষ। বুঝতে পারলি তো? অঙ্ক কিন্তু এত বড় না, ভাবলি আমি এতক্ষণ সময় নিয়ে অঙ্ক করালাম। অঙ্কটা করতে ম্যাক্সিমাম 12 থেকে 15 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 12 থেকে 15 মিনিট লাগবে, এতক্ষণ সময় লাগে না, আমি বোঝালাম বলে এত টাইম লাগলো। আচ্ছা আর একটা কথা শোন, কেউ যদি ট্যাক্সের টাকাটা পেমেন্ট করতে দেরি করে, মন দিয়ে শোন, এটা নিয়ে একটা চ্যাপ্টার আছে, তো পরের চ্যাপ্টারই আছে। এই দেখ, এত টাকা তো পেমেন্ট করতে হবে গভর্নমেন্টকে। সাগনিক দেখতে পাচ্ছিস কত টাকা গভর্নমেন্টকে এখন পেমেন্ট করতে হবে? এত টাকা পেমেন্ট করতে একটা নির্দিষ্ট টাইম দেয়, এই টাইমের পরে যদি পেমেন্ট করে তাহলে গভর্নমেন্ট ওর উপর একটা ইন্টারেস্ট চার্জ করে পার মান্থ 1%। একটা টাইম আছে, ওই টাইমটা ক্রস করে গেলে ইন্টারেস্ট চার্জ করবে। হ্যাঁ সেটা পরের কথা, ওটা বলছি আমি, ওটা নিয়ে আলোচনা করবো পরে। শুধু এইটুকু জেনে রাখ, পার মান্থ কত পার্সেন্ট ইন্টারেস্ট চার্জ করবে? 1%।
ঠিক আছে? এই ইন্টারেস্টের 3টা সেকশন আছে, ইন্টারেস্টের 3টে সেকশন আছে। একটা হচ্ছে 234A, 234B, এ দেখ লিখে দিচ্ছি। একটা হচ্ছে 234A, 234B আর 234C। এইগুলো নিয়ে সব কটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? সব কটা নিয়ে ক্লাস হবে। তো বুঝতে পারলি তো? তোদের কাজটা কি থাকবে? হোমওয়ার্ক, ইনকাম ফ্রম আদার সোর্স। সবার প্রথম ইনকাম ফ্রম আদার সোর্স, সবার প্রথম ইনকাম ফ্রম আদার সোর্স ভালো করে করবি, ডিডাকশনটা ভালো করে করবি, ঠিক আছে তো? আর স্যালারিটা আরম্ভ কর, স্যালারিটা আরম্ভ কর। পরের দিন আমি আমার এই টাইপের অঙ্ক করাবো একটা।